যাই হোক আমি ঠিক জানি না কত নম্বর ক্লাস আজকে, বাট উই ক্যান স্টার্ট নাও। সো বিকজ অলরেডি 6:26। তো যদিও আমরা একটা নামাজের ব্রেক পাবো, নামাজের ব্রেকের আগে আমরা একটা ওভারভিউ দিচ্ছি। এখানে সম্ভবত 3 জন নতুন আছেন না? 2 জন, স্যার 2 জন। 2 জন নতুন আছেন, আর বাকি এখনো আসে নাই হচ্ছে। আপনার কি একে বসতেন, আপনার পাশে কে বসতেন? আচ্ছা, ওটা পুরাতন ব্যাচ। আপনার একজন সাথী ছিল, কে আসবে না? তারপরে হচ্ছে ওখানে একটা ছেলে একটা মেয়ে বসতো। এই তো মোটামুটি এইদিকে আর কেউ বসতো আপনি ছাড়া? আচ্ছা, আপনার পাশে একটা ছেলে বসতো, হ্যাঁ। আর রিহামের পাশে একটা ছেলে বসতো, ছেলেটা মনে হয় আসবে। তো ঠিক আছে, মানে মনে আছে না ভুলে গেছে আল্লাহ জানে যে আজকে ক্লাস আছে, এটা একটা ফ্যাক্টর। হ্যাঁ, আপনাদের গ্রুপে বলা হয়েছে? আচ্ছা, তো খুবই ভালো, মেল করা হয়েছে। ওকে, কারণ এটা না করলে তো হবে না, না করলে হবে না। মেইন স্যার কি, আমরা যদি মানে ক্লাসগুলো তে ঠিকঠাক মতো পার্টিসিপেট না করি, তাহলে তো ডিফিকাল্ট হয়ে যাবে ব্যাপারগুলো আর কি, কনসেন্ট্রেশন রাখা। তো যাই হোক, আমাদের হচ্ছে ঈদের পরে আমরা আস্তে ধীরে শুরু করতে চাচ্ছি আজকে থেকে। তো আচ্ছা, নামাজের পরে শুরু করি, হ্যাঁ, মাগরিবের নামাজের পরে শুরু করি। বাট দিস ইজ ওনলি ফর টুডে। আমাদের অলরেডি কিন্তু 30 মিনিট সময় শেষ, হাফ অ্যান আওয়ার। আমরা একটা নামাজের ব্রেক দিব, নামাজের ব্রেকের পরে দেন উইল ওয়ার্ক টুগেদার। থ্যাংক ইউ। তো যাই হোক, আমি একটু জাস্ট একবারের জন্য হলো আমরা আমাদের লাস্ট ওয়ার্ক গুলোকে রিভিউ দিয়ে দেন আমরা আমাদের আজকে প্র্যাকটিস শুরু করবো। ঠিক আছে, আমরা একটু সবাই কনসেন্ট্রেট করি যে আমরা আসলে কি করতে যাচ্ছিলাম, বা আমরা আসলে মানে এখানে বসে কি করব। হ্যাঁ, জাস্ট একটু বেসিক ওভারভিউ দিব পুরো জিনিসটার, এন্ড দেন উই ক্যান ওয়ার্ক টুগেদার, উই ক্যান কোডিং টুগেদার। ঠিক আছে, সো হোপফুলি ভালো লাগবে। তো বেসিক্যালি আমরা এখানে আমাদের যে কোর্সের টাইটেল সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ইউজিং লারাভেল এন্ড ভিউ। সো লারাভেল এবং ভিউ এই দুইটা জিনিস দিয়ে আমরা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট কিভাবে করতে হয় সেই বিষয়টা এখানে বসে বসে করব, এবং আমরা একটা এক্সাম্পল তৈরি করব, উদাহরণ তৈরি করব যে এমনি করতে হয়। আচ্ছা, তো বলা হচ্ছিল যে লারাভেল এবং ভিউ এই জিনিসগুলো কি, আসলে এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্ক গুলোর জন্য দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ কাজ করে। লারাভেলের জন্য হচ্ছে পিএইচপি, ভিউ এর জন্য হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই না? লারাভেলের জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে পিএইচপি, আর ভিউ এর জন্য ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই হচ্ছে আমাদের ওভারঅল মানে একদম বেসিক কথাবার্তা। তো ঠিক আছে, দেন তাহলে আমরা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এটা আমরা করব, ফাইন। তো এখন বেসিক্যালি এই যে এইটা একটা কাজ, একটা স্কিল, যেটা করার পরে আমরা 3টা জায়গাতে আমরা মানে আমাদের পারফর্মটা প্লে করতে পারবো, 3টা জায়গাতে। হ্যাঁ, একটা জায়গা কি, একটা জায়গা হচ্ছে আমরা যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবো, এটা একটা জায়গা। আর একটা জায়গা হচ্ছে আমরা যে কোনো ধরনের ওয়েব প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো। এই কাজটা মানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে পারলে আমরা এই 3টা জায়গাতে আমরা কাজ করতে পারবো। একটা জায়গা হচ্ছে আমরা ওয়েবসাইট বানাতে পারবো, যে কোনো ধরনের ওয়েবসাইট বানাইতে পারবো আমরা। ওয়েব প্ল্যাটফর্ম আমরা মানে এইটা একটা ফাস্ট একটা ব্যাপার, এইটা যে কোনো টাইপের ওয়েব প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারবো না এই কোর্সটা কমপ্লিট করার পরে একা। সো এখানে আমরা কেউই চাইলে একা ওয়েবসাইট তৈরি করতে পারবো, ইটস পসিবল ফর এভরিবডি ইন ফ্রন্ট অফ আস। সো বাট ওয়েব প্ল্যাটফর্ম এইটা একা তৈরি করা ডিফিকাল্ট, ওয়েব অ্যাপ্লিকেশন সেম। সো দিস টু থিং একা তৈরি করা যাবে না, এটা একটা টিম ওয়ার্ক করতে হবে, আর এইটা আমি একা একাই তৈরি করতে পারবো। শুনছেন না কি বলছি? দ্যাট ইজ দ্য থিং। তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব প্ল্যাটফর্ম এই বিষয়গুলো হচ্ছে, ওয়েব প্ল্যাটফর্মটা হচ্ছে যেমন ধরেন দারাজ.com,
দিস ইজ এ প্ল্যাটফর্ম, বা হচ্ছে যে মানে যেখানে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন, তাই না? daraz.com এ কি করতে পারবেন, আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে দেন, আপনি সেখানে শপ ক্রিয়েট, বিক্রয়.com, তাই না? এগুলো হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি শো করতে পারবেন, ঠিক আছে? আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আপনার ওয়েব অ্যাপ্লিকেশন। সো ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে কি, এটা একটা সফটওয়্যারের মতো, তাই না? ওয়েব অ্যাপ্লিকেশনটা হচ্ছে এটা একটা সফটওয়্যারের মতো, ওয়েব বেস সফটওয়্যার। এটাও আমরা টার্গেট ওরিয়েন্টেড পিপলের জন্য এটা করা থাকে। সো ওয়েব প্ল্যাটফর্ম, ওয়েব অ্যাপ্লিকেশন, ইটস লাইক এ সফটওয়্যার। সো এইটা একটা টার্গেট ওরিয়েন্টেড পিপলের জন্য আমরা করে থাকি, যেখানে অনেক ধরনের ক্যালকুলেশন থাকে। সো ইটস এ হিউজ জব। সো এইটা আমাদের টিম ওয়ার্ক ওয়েতে, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে, ওইরকম একটা টিমে আমি কাজ করতে পারবো। দ্যাট উইল বি ইউর ক্যাপাবিলিটি আফটার সাকসেসফুলি কমপ্লিট দিস কোর্স। অ্যান্ড সেম হিয়ার ফর ওয়েব প্ল্যাটফর্ম। বাট ওয়েবসাইট এটা তো আপনি একাই বানাইতে পারবেন, এটা ওয়ান টুর ব্যাপার। দ্যাট ইজ দ্য থিং। So this is our মানে activities area where we can perform our skill. Okay, that is the thing. Okay, now আমরা ওয়েবসাইট, ওয়েব প্ল্যাটফর্ম অথবা ওয়েব অ্যাপ্লিকেশন যেটার কথাই বলি না কেন, এগুলোর তিনটা পার্ট থাকে, তাই না? ওয়েবসাইট, ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব প্ল্যাটফর্ম যেটাকেই বলে না কেন, এগুলোর তিনটা পার্ট থাকে। একটা পার্ট হচ্ছে ফ্রন্ট এন্ড, আর একটা হচ্ছে ব্যাক এন্ড, আর একটা হচ্ছে ডেটাবেস। সো এই ওয়েবসাইট, ওয়েব প্ল্যাটফর্ম বা ওয়েব অ্যাপ্লিকেশন এগুলোর তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে আপনার একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে, ব্যাক এন্ড বা সার্ভার আর কি, যেটাকে অ্যাডমিন প্যানেল বলে, অ্যাডমিন প্যানেল বলা হয়, এবং আরেকটা হচ্ছে একটা ডেটাবেস থাকে। সো দিস থ্রি পার্ট উইল মানে work together individually and after successfully complete this thing, মানে আমরা ইন্টিগ্রেট করে একটা ওয়েবসাইট বা ওয়েব মানে অ্যাপ প্ল্যাটফর্ম তো আমরা হবে না। আমাদের হচ্ছে যে যে লাইক ধরেন আমরা একটা একটা হেভি প্রজেক্ট করব, হ্যাঁ, একটা হেভি প্রজেক্ট করব, যে প্রজেক্টটার ভিতরে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডেটাবেস তিনটা ইন্টিগ্রেটেড থাকবে, so that it make a complete knowledge that how can create an minimum মানে মিডিয়াম লেভেল অ্যাপ্লিকেশন। সো দ্যাট ইজ দ্য থিং। তাহলে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড এবং ডেটাবেস এই তিনটা পার্টই আমরা দেখব। সো ফ্রন্ট এন্ড এর জন্য HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই ল্যাঙ্গুয়েজগুলো, এই তিনটা ল্যাঙ্গুয়েজ ধরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করা হয়। ব্যাক এন্ড এর জন্য জাভা, সি শার্প, পাইথন, পিএইচপি, রুবি অন রেল, হ্যাঁ, তো এগুলো দিয়ে আমরা ব্যাক এন্ড বা অ্যাডমিন প্যানেল ডেভেলপ করতে পারি। সো এখানে নতুন একটা ব্যাপার, সেটা হচ্ছে উই ক্যান ইউজ জাভাস্ক্রিপ্ট। সো কোন একটা অ্যাপ্লিকেশনের ব্যাক এন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে ডেভেলপমেন্ট করা যায় নাও এ ডেজ, বিকজ এইটা হচ্ছে যে আপনার মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডও ডেভেলপমেন্ট করা যায় নাও এ ডেজ। আর ডেটাবেস সার্ভার হিসেবে আমরা অরাকল, এমএস এসকিউএল, মাইএসকিউএল, মঙ্গোডিবি, ফায়ারবেস, এসকিউএলite. So there are a lot of database server here, and we have to use sometimes multiple database one project, sometimes one database for one project. কখনো কখনো একটা প্রজেক্টের জন্য একটা ডেটাবেস থাকে, এটাই ম্যাক্সিমাম হয়। বাট সামটাইমস আমরা একটা প্রজেক্টের জন্য মাল্টিপল ডেটাবেস ইউজ করতেও পারি। ইট ডিপেন্ডস অন situation, it depends on the requirement of the project. So fine, now এই তিনটা পার্টের ভিতরে আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে শুরু করব। ব্যাকএন্ড ডেভেলপমেন্টে কাজ করতে করতে দেন আমরা আস্তে আস্তে ফ্রন্ট এন্ডে ঢুকবো, কেমন? তো ব্যাকএন্ড ডেভেলপমেন্টের জন্য তাহলে আমরা এখানে যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এখান থেকে আমরা পিএইচপি কে নিয়েছি, বিকজ পিএইচপি একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ এবং এইটার তৈরি হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, এবং পিএইচপিটা ওপেন সোর্স হওয়াতে উই ক্যান কন্ট্রিবিউট আওয়ার স্কিল, আওয়ার ডেডিকেশন ওভার হিয়ার। সো যেহেতু এটা একটা ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ, সো এখানে চাইলে আমরা আমাদের কন্ট্রিবিউশন করতে পারবো। একটা সার্টেন টাইম কাজ করার পরে আপনার একটা এক্সপার্টাইজ তৈরি হবে, হ্যাঁ, and সেই এক্সপার্টাইজ থেকে you can contribute for your future generation something over here, and that is possible only when if it is open source. So Java, C Sharp এগুলোর উপরে আমরা কোনো মানে
কন্ট্রিবিউশন করতে পারবো না, বিকজ দিস ল্যাঙ্গুয়েজ আর নট ওপেন সোর্স। অলরাইট, সো আমরা পিএইচপি দিয়ে করব। এগুলো ছাড়াও আরো অনেক কাজ আছে, মানে পিএইচপি দুইটা কারণ বললাম। পিএইচপি, হোয়াই চয়েস পিএইচপি ফর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট অফ অ্যান ওয়েবসাইট অর ওয়েব প্ল্যাটফর্ম or web application? Why? Because এটা এক নম্বর হচ্ছে ওপেন সোর্স, দ্যাট ইজ দ্য মেইন থিং, বিকজ উই ক্যান কন্ট্রিবিউট আওয়ার স্কিল ওভার হিয়ার। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে এটা ওইটা হচ্ছে যে আপনার কি বলে যে যেটা বলতে নিছিলাম যে এইটা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টের জন্য এটা তৈরি করা হয়েছে। সো একটা ছিল ওপেন সোর্স, আর একটা হচ্ছে যে পিএইচপি ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়েছে ওয়েবের জন্য। সো দ্যাটস ওয়াই উই শুড ইউজ পিএইচপি, তাই না? এন্ড দেয়ার অলসো এনি লট, মানে আদার লট অফ রিজন, এবং সেখান থেকে আমি কয়েকটা বলি। যেমন আপনি খুব সহজেই পিএইচপি দিয়ে কাজ শুরু করতে পারবেন। জাভা বা সি শার্প বা পাইথন এগুলো দিয়ে কোনো একটা কাজ শুরু করা যতটা না সহজ, পিএইচপি দিয়ে তার চেয়ে অনেক বেশি সহজ। শুনছেন না কি বলছি? হ্যাঁ হ্যাঁ, ভয়েস রেকর্ড হচ্ছে। তো পিএইচপি দিয়ে কাজটা করা অনেক সহজ। এইটা মানে ইনকাম জেনারেট করাটা এটা অনেক সহজ আর কি। হ্যাঁ, আর একটা হচ্ছে যে এখানে মানে অনেক ভাবে আপনি কাজ করার সুযোগ আছে এখানে, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজ গুলোতে কিছু সীমাবদ্ধতা আছে। দ্যাট ইজ দ্য থিং। তো উই আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন। তো তাহলে আমরা ফাইনালি উই ক্যান মেক ডিসিশন দ্যাট সার্ভার ল্যাঙ্গুয়েজ বা ব্যাকএন্ড হিসেবে আমরা পিএইচপি কে ব্যবহার করব। ওকে ফাইন। তো পিএইচপি কে চুজ করার কয়েকটা কারণ বলতেছিলাম, লাইক ওপেন সোর্স, এন্ড এটা তৈরি হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের জন্য, এবং এইটা লিটারালি অনেক সহজ কাজ করাটা, এবং খুব দ্রুত কাজ পাওয়া যায়, এবং এইটা ইচ্ছে মতো সিকিউরিটি, মানে আই ক্যান কন্ট্রোল ইট সিকিউরিটি। ঠিক আছে? So that is the thing. And okay, now we are ready to work with PHP. And now PHP দিয়ে কাজ করতে গেলে আমরা দুই ভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে প্রসিডিউরাল ওয়ে, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে, তাই না? সো আমরা দুই ভাবে কাজ করতে পারি, একটা হচ্ছে প্রসিডিউরাল ওয়ে, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওয়ে। তো আফটার উই মেক আওয়ার ডিসিশন দ্যাট আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করব পিএইচপি দিয়ে, নাও পিএইচপি দিয়ে দুই ভাবে কাজ করা যায়, একটা হচ্ছে আমরা প্রসিডিউরাল ওয়েতে কাজ করতে পারি, আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওয়েতে কাজ করতে পারি। সো হুইচ ওয়ে উই চুজ? বেসিক্যালি আমরা প্রসিডিউরাল ওয়েতে কাজ করব না। হোয়াই? বিকজ প্রসিডিউরাল ওয়েটা হচ্ছে যে আই নো দ্য সিনট্যাক্স অফ পিএইচপি ওয়েল। আমি পিএইচপি তে কিভাবে কাজ করতে হয় বা আমি পিএইচপির সিনট্যাক্স গুলো জানি, দেন আমি কাজ করে যাচ্ছি, বাট আমি কোনো স্ট্যান্ডার্ড ফলো করতেছি না। এটা হচ্ছে প্রসিডিউরাল ওয়ে, তাই না? আর অবজেক্ট ওরিয়েন্টেড ওয়ে কোনটা? যে আমি পিএইচপির সিনট্যাক্স গুলো জানি, পাশাপাশি আমি একটা স্ট্যান্ডার্ড ফলো করতেছি, দ্যাট ইজ কল্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ওয়ে। সো এটাই ভালো, তাই না? আমরা ডেফিনেটলি উই ফলো দা মানে প্রপার সিনট্যাক্স অফ পিএইচপি। বিসাইড দিস we have to follow a standard so that it make more compact our application. So that is the thing. Now okay, আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওয়েতে পিএইচপি ধরে কাজ করব। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আসলে কি? সো হোয়াট দ্য হেল ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? এখানে বলা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামিং এর একটা স্ট্যান্ডার্ড। প্রোগ্রামিং মানে কি? প্রোগ্রামিং মানে হচ্ছে প্রবলেম সলভিং, কোন কিছু একটা তৈরি করা, একটা বানানো। সো দেয়ার আর মেবি লট অফ আইডিয়া। সো কোন একটা আইডিয়াকে আমি ইমপ্লিমেন্ট করতেছি, দ্যাটস ওয়াই উই নিড প্রোগ্রামিং।
প্রোগ্রামিং মানে কি, মানে আমি কিছু একটা বানাচ্ছি, তাই না, প্রবলেম সলভিং, সামথিং লাইক দিস। সো তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা স্ট্যান্ডার্ড। আই মিন যখন আমরা কোনো কিছু বানাবো আমাকে একটা স্ট্যান্ডার্ড ফলো করে বানাবো, তো এটাকে অনেকে সংবিধানও বলে। সংবিধান, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং এর একটা সংবিধান, তাই না? এখন প্রোগ্রামিং মানে তো আমরা জানি কোনো কিছু বানানো, প্রবলেম সলভ করা কোনো একটা কিছু, দ্যাট ইজ কল্ড প্রোগ্রামিং। সো অন দ্য আদার হ্যান্ড তাহলে এটা প্রোগ্রামিং এর একটা সংবিধান। সংবিধান মানে কি, সংবিধান হচ্ছে যেখানে অনেকগুলো রুলস রেগুলেশন থাকে, যে রুলস রেগুলেশন গুলো মেইনটেইন করে কোন একটা পার্টিকুলার, যেমন বাংলাদেশে একটা সংবিধান আছে, তাই না? এই সংবিধানের মধ্যে অনেকগুলো রুলস আছে, রুলস গুলো মেনে বাংলাদেশ চলে। তাহলে এই প্রোগ্রামিং যখন আপনি করতেছেন, কোনো কিছু বানাইতেছেন বা কোনো একটা প্রবলেম সলভ করতেছেন, দেন ইউ হ্যাভ টু ফলো এই সংবিধান। সংবিধানের ভিতরে সেট অফ রুলস থাকবে, সেই রুলস গুলো ফলো করে করে আমরা কাজটা করব। তাহলে দ্যাট ইজ দ্য থিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক একদম, যে প্রোগ্রামিং এর একটা সংবিধান। ওকে, তো তাহলে এই সংবিধানের মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে বিফোর ইউ ক্রিয়েট এনিথিং, ক্রিয়েট স্পেসিফিকেশন ফার্স্ট। বলা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু বানাবো, কোনো একটা প্রবলেম সলভ করব, আগে আমরা একটা কি করব, তার একটা স্পেসিফিকেশন তৈরি করে নিব। বিফোর ক্রিয়েট এনিথিং, ক্রিয়েট স্পেসিফিকেশন ফার্স্ট। লাইক আমাকে কেউ বললো যে একটা এসি বানায় দেন, আমি আগে এসির কি বানাবো, স্পেসিফিকেশন। তো এখন দেখা গেল যে কোনো কিছুর স্পেসিফিকেশন বানাইতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট এসি, আর একটা হচ্ছে এসি দিয়ে কি করা যায়। তো এই যে আমি একটা এসি বানাইতে বলছি, আমি একটা এসির স্পেসিফিকেশন তৈরি করতেছি, সেখানে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ইনফরমেশন অ্যাবাউট এসি, আর একটা হচ্ছে এসি দিয়ে কি করা যায়। ইনফরমেশন অ্যাবাউট এসি মানে এটার নাম কি, ব্র্যান্ড কি, এটা কি উইন্ডো এসি না স্প্লাইট এসি, কত টন, এসির কালার কি, ওয়েট কত, দ্যাট ইজ দ্য ইনফরমেশন অ্যাবাউট এসি। আর অ্যাক্টিভিটি কি হতে পারে, এসি কি করে, গরম বাতাস ঠান্ডা করে, ঠান্ডা বাতাস গরম করে, দেয়ার আর অলসো অ্যানাদার অ্যাক্টিভিটি। সো দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি, কাজ। ইনফরমেশন মানে কি, তথ্য। তাহলে এই দুটো জিনিস মিলে স্পেসিফিকেশন তৈরি হচ্ছে। সো আমাকে এসি বানাইতে বলছে, আমি আগে এসির স্পেসিফিকেশন বানাইছি। এখন আফটার সাকসেসফুলি কমপ্লিট দ্য স্পেসিফিকেশন, আমি কি করব, আমাকে এসিটাই তো বানাইতে হবে। তো ওই স্পেসিফিকেশন থেকে এসি তৈরি হবে, একটা স্পেসিফিকেশন থেকে হাজার হাজার এসি তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমার মেইন ব্যাপারটা ছিল, স্পেসিফিকেশন। এখন এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কয়েকটা সিনট্যাক্স এর কথা বলা হচ্ছে, সিনট্যাক্স অথবা রুলস, সিনট্যাক্স অথবা কি রুলস, বিকজ ইফ উই মানে সে ইন দিস ওয়ে দ্যাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হচ্ছে প্রোগ্রামের একটা সংবিধান। সংবিধানের মধ্যে কি থাকে, অনেকগুলো রুলস থাকে। তাহলে রুলস অফ ওপিপি, প্রথম রুলসটা কি ছিল, ক্লাস। এরপর রুলস ছিল প্রপার্টি, মেথড, অবজেক্ট, নেমস্পেস। এই পাঁচটা বেসিক রুলস আমরা রোজার ভিতরে দেখেছি, এবং এই পাঁচটা রুলস আমরা আজকে আরেকবার প্র্যাকটিস করব। সো ক্লাস, ওই যে বললাম যে আমাকে যা বানাইতে বলছে, আমি আগে তার একটা কি বানাবো, স্পেসিফিকেশন। এই স্পেসিফিকেশন মানে হচ্ছে ক্লাস। তার মানে আমাকে এসি বানাইতে বলছে, আমি আগে এসির একটা কি বানাবো, ক্লাস। আপনাকে যাই বলবে, আপনাকে বললো যে ভাই আপনি একটা আগে ওয়েবসাইট বানান, আপনি ওয়েবসাইটের জন্য আগে একটা কি বানাবেন, ক্লাস। আপনাকে যাই বানাইতে বলবে, আপনি আগে তার একটা জন্য একটা ক্লাস বানাবেন। যদিও ক্লাস আবার দুই ধরনের হয়, কিছু কিছু ক্লাস কাজ করবে লজিক নিয়ে, কিছু কিছু ক্লাস কাজ করবে ডেটা নিয়ে। অলরাইট, সো এগুলো আমরা দেখবো সামনে ইনশাআল্লাহ আর কি। সো দ্য থিং ইজ, তাহলে ক্লাস হচ্ছে স্পেসিফিকেশন, এরপরে প্রপার্টি আর মেথড কি, বিকজ প্রপার্টি আর মেথড মিলে কি তৈরি হয়, সরি স্পেসিফিকেশন কি কি লাগে, ইনফরমেশন আর কি অ্যাক্টিভিটি। তাহলে এই ইনফরমেশন বলা হচ্ছে প্রপার্টি, আর অ্যাক্টিভিটিকে বলা হচ্ছে কি মেথড। তাহলে এই ইনফরমেশন এবং অ্যাক্টিভিটি দুটো জিনিস মিলে স্পেসিফিকেশন তৈরি হয়। তার মানে প্রপার্টি আর মেথড মিলে কি তৈরি হবে, ক্লাস তৈরি হবে, সিম্পল। এবার ক্লাস তৈরি করলাম, ক্লাসের ভিতরে মানে স্পেসিফিকেশন তৈরি করলাম, ক্লাসের ভিতরে থাকবে প্রপার্টি আর মেথড। ওকে, এন্ড আমার স্পেসিফিকেশন আই মিন ক্লাস তৈরি করা শেষ। এখন আপনি তাকে কি দিবেন, এসি দিবেন না ক্লাস দিবেন? ক্লাস তো এসি পাবে, তো এসি হচ্ছে কি রিয়েল থিং, আই মিন অবজেক্ট। সো তাহলে আমাকে ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতে হবে, সেই অবজেক্টটা দিতে হবে। আমার যে ক্লায়েন্ট কি ক্লাস পাবে না অবজেক্ট পাবে?
অবজেক্ট পাবে। অবজেক্ট হচ্ছে রিয়েল থিং, কারণ সে তো ক্লাস নিয়ে তার কোনো লাভ নাই। দ্যাট ইজ দ্য থিং। এরপরে হচ্ছে নেম স্পেস। তো নেম স্পেসের কাজ কি, এটা বলতেছিলাম একটা ভার্চুয়াল ডিরেক্টরি, ভেরি ইম্পর্টেন্ট থিং। সো নেম স্পেস হচ্ছে এই যে ক্লাস যে আমরা তৈরি করব, এই ক্লাসের একটা ভার্চুয়াল ডিরেক্টরি আমরা তৈরি করে দিব থ্রু নেম স্পেস, বিকজ এটা অনেকগুলো কাজে লাগবে। সো আমরা এই ক্লাসগুলোকে নিয়ে যখন কাজ করব, এই ক্লাসগুলোকে ম্যানেজ করা, মডিফাই করা, আপডেট করা, কানেক্ট করা, দেয়ার আর লট অফ অ্যাক্টিভিটিস যেগুলো আমরা ক্লাস নিয়ে করব। এই কাজগুলো আমাদেরকে হেল্প করবে কে? কম্পোজার, তাই না? সো কম্পোজার হচ্ছে পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার। কম্পোজার উইল হেল্প আস টু ম্যানেজ অল দ্য থিং দ্যাট ইজ রিলেটেড ওভার ক্লাস। এন্ড এই কম্পোজার একটা পদ্ধতি ফলো করে এই কাজগুলো করবে। আমি বলতে চাচ্ছি, আমরা যখন একটা ক্লাস তৈরি করব, ক্লাসের ভিতরে কখনো আমাকে ক্লাসকে আপডেট করতে হবে, কখনো ক্লাসকে ইউজ করতে হবে। সো কখনো ক্লাসে there are a lot of thing that is related over class. So এখন এই কাজগুলো আমরা একজনের হেল্প নিয়ে করব। যার হেল্প নিয়ে করব ওনার নাম হচ্ছে কি? কম্পোজার, ডিপেন্ডেন্সি ম্যানেজার অফ পিএইচপি। এখন কম্পোজার এই ক্লাসের নিয়ে এই কাজগুলো করবে, সে একটা কনভেনশন, একটা পদ্ধতি ফলো করে কাজগুলো করে। সেই পদ্ধতির নাম হচ্ছে কি? PSR4। সো অ্যাকর্ডিং টু PSR4 কনভেনশন, আমরা যদি কম্পোজারকে একটা পদ্ধতি ফলো করে, আমরা যদি কম্পোজারকে PSR4 পদ্ধতি ফলো করে ক্লাসগুলোকে নিয়ে কাজ করতে চাই, দেন এই প্রত্যেকটা ক্লাসের একটা নেম স্পেস দিতে হয়। কেন? বিকজ দিস ইজ দ্য রুলস। সো যখন একটা ক্লাসের নেম স্পেস থাকে, তখনই আমরা ওই ক্লাসটাকে কম্পোজারের থ্রুতে PSR4 পদ্ধতি দিয়ে লোড করতে পারি। শুনছেন মনে হয় কি বলছি, তাই না? সো দ্যাট ইজ দ্য থিং। বাট নেম স্পেস এটা হচ্ছে একটা ভার্চুয়াল ডিরেক্টরি। সো ইফ সামওয়ান আস্ক ইউ দ্যাট হোয়াট দ্য হেল ইজ নেম স্পেস, দেন আমরা বলবো যে নেম স্পেস হচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স। যদি আপনাকে বলে ভাই ক্লাস কি, তো বলেন না যে ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, বা গুগলে সার্চ দেবেন হোয়াট ইজ ক্লাস, দেখবেন হাজার হাজার ডেফিনেশন আসবে। প্রপার্টি কি, হাজার হাজার ডেফিনেশন আসবে। সো এগুলো ডেফিনেশন মুখস্থ করে লাভ নাই। অ্যাকচুয়ালি আলটিমেটলি অ্যাজ এ ডেভেলপার আই জাস্ট ওয়ান্ট টু মানে নো দ্য রিয়েল থিং অ্যাবাউট ক্লাস, প্রপার্টি, মেথড, অবজেক্ট। সো দ্যাট ইজ দ্য থিং। নেমস্পেস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স। এর কাজ কি? একটা ক্লাসের ভার্চুয়াল ডিরেক্টরি তৈরি করা। কেন লাগে? কারণ আমাদের ক্লাসগুলোকে লোড করবে কি? কম্পোজার। কম্পোজার যে পদ্ধতি ফলো করে লোড করবে, সেই পদ্ধতির জন্য ক্লাসের একটা নেমস্পেস লাগবে। বিসাইড দিস, এছাড়াও মানে সব কাজের একটা স্ট্যান্ডার্ড আছে, তাই না? আপনি সুন্দর একটা শার্ট পরেন, তারপরে একটু বডি স্প্রে নেন, কেন? ফর মোর অ্যাট্রাকশন গার্লস অর আদার্স, তাই না? নাকি? হ্যাঁ, দেখে আসেন কেন? ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে, কাউন্ট করছি, কংগ্রেচুলেশন। দ্যাট ইজ দ্য থিং। সো এই যে মানে একটা ক্লাসের ভিতরে যখন আমরা নেম স্পেস দিব, একটা ক্লাসের ভিতরে যখন আমি নেম স্পেস দিব, তখন সেই ক্লাসের মানে যে ব্যাপারটা, সে ব্যাপারটা একটু ভালো হবে আর কি। এক্সকিউজ মি, হ্যালো, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি। ক্লাস নিচ্ছি, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, শুনতে পারো? আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। যেটা বলতে নিছিলাম যে তাহলে এই নেম স্পেসের ব্যাপারটা, বিকজ আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে যে নেম স্পেস জিনিসটা আসলে কি, তখন আমরা বলবো যে এটা একটা সিনট্যাক্স। ইনফ্যাক্ট নট অনলি নেম স্পেস বাট অলসো অল ওভার দিস থিং। ইফ সামওয়ান আস্ক ইউ দ্যাট ক্লাস কি বলবেন? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স হচ্ছে ক্লাস। প্রপার্টি কি? এটা একটা সিনট্যাক্স। মেথড কি? এটা একটা সিনট্যাক্স। অবজেক্ট কি? এটা একটা সিনট্যাক্স। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা সিনট্যাক্স হচ্ছে কি? অবজেক্ট। সো অবজেক্ট, দ্যাট ইজ দ্য থিং। ওকে, সো মোটামুটি আর কি একটা বেসিক ওভারভিউ অ্যাবাউট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমার কাছে কথা হচ্ছে কি, দেখেন
মানে এটা হচ্ছে একদম মানে বেস্ট আর কি, আই থিঙ্ক মাই মানে অবজারভেশন আর ওপিনিয়ন আর অ্যাটিটিউড আর দ্যাট ইজ দ্য থিং, মানে দৃষ্টিভঙ্গি আর কি। সেটা হচ্ছে যে যখন কেউ কোনো কিছু একটা বলতেছে, ধরেন আমার কেউ কিছু একটা বলতেছে যে ভাই এটা এই জিনিস এটা, সো আমি এটা বেটার হচ্ছে ইটস ইনফরমেশন আর কিছু না, তথ্য, হ্যাঁ। সো দেয়ার ইজ নাথিং টু আন্ডারস্ট্যান্ড, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যখন আমি বলতেছি যে ক্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা সিনট্যাক্স, আপনি বলেন বুঝি নাই, আরে বোঝার তো কিছু নেই, আপনি কি বুঝবেন? ভেরি সিম্পল, আপনাকে আমি একটা তথ্য দিলাম, যদি কেউ জিজ্ঞেস করে ক্লাস কি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং একটা সিনট্যাক্স, ওকে ভেরি গুড, এরপরে কি বলেন? শুনছি, থ্যাংক ইউ। দ্যাট ইজ দ্য থিং। সো দেয়ার ইজ নাথিং টু আন্ডারস্ট্যান্ড, বোঝার কিচ্ছু নাই, আপনি যা বোঝার এটা বুঝে গেছেন অনেক আগে। এখানে 8 পাস করেন না এমন কেউ আছেন? আমার সামনে যারা আছেন 8 পাস করেন না এমন কেউ আছেন? তাইলে এখন আপনি আল্লাহর দুনিয়া এমন কোশ্চেন বুঝেন না, আপনি আমার সাথে বেশি বেশি বুঝেন অনেক কিছু, ঠিক আছে? সো আই এম নট ক্যাপাবল টু আন্ডারস্ট্যান্ড এনিথিং টু ইউ, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার খুব বেশি নাই, কিন্তু আমি কিছু তথ্য শেয়ার করতে পারি আপনার সাথে, দ্যাট ইজ দ্য থিং। সো এই কথাটা বারবার বলি বিকজ নেভার মাথার ভিতর থেকে এটা ফালাই দেন যে আমি এটা বুঝি না, আপনার বোঝার তো কিছু নেই, আপনি কি বুঝবেন? ইনফরমেশন দিচ্ছি, তথ্য দিচ্ছি যে ভাই এটাই জিনিস, এটাই জিনিস, দ্যাট ইজ দ্য থিং। আপনি বড় জোর আমি যখন কথা বলতেছি, আপনি আপনার গার্লফ্রেন্ডের কথা চিন্তা করতে পারেন, তখন আপনি একটু অন্য মনস্ক হয়ে যেতেই পারেন, আমিও মাঝে মধ্যে চলে যাই, ঠিক আছে, কথা বলতে বলতে অন্য কিছু মাথায় চলে আসে, তখন ওকে আই এম সরি, আমি আপনার কথা শুনিনি, আবার বলেন, দ্যাট ইজ দ্য থিং। সো এরপরে হচ্ছে তাহলে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর 5টা বেসিক সিনট্যাক্সের কথা বলা হচ্ছে। এরপরে হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট। সো পিএইচপি এর ওয়ার্কিং এনভায়রনমেন্ট মানে ওকে আমি বুঝছি সবকিছু আলহামদুলিল্লাহ, নাও what should I do? I'm ready to work with PHP. Then you have to create working environment for PHP. So PHP এর জন্য ওয়ার্কিং এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট করতে হবে। সো আমার একটা কম্পাইলার লাগবে যে পিএইচপি কোডগুলো বুঝতে পারবে, আমি তো পিএইচপি কোড লিখবো, এই কোডগুলো বুঝতে পারার জন্য আমার আছে অ্যাপাচি। অ্যাপাচি একটা পপুলার কম্পাইলার পিএইচপির জন্য, এটা ছাড়াও আরো অনেক কম্পাইলার আছে, যেমন হিপ হপ আছে, সরি হিপ হপ না, এওএল, জিউস, আইআইএস, এগুলো মানে পিএইচপির কম্পাইলার, আপনি গুগলে সার্চ দিলে অনেকগুলো পাবেন। তো এর ভিতরে সবচেয়ে পপুলার অ্যাপাচিটা আর কি, অ্যাপাচি আরটিআর 4v 2v যেগুলো আছে এগুলো আর কি, টিপিএস এর। এরপরে হচ্ছে কম্পোজার, ডিপেন্ডেন্সি ম্যানেজার পিএইচপি, একটা আইডি লাগবে, নোটপ্যাড প্লাস প্লাস, পিএইচপি স্ট্রং, তারপরে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, তাই না? এগুলো হচ্ছে কি আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এরপরে কিছু ব্রাউজার লাগবে। সো এই 4টা জিনিস মিলে আপনার হচ্ছে পিএইচপির ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি হবে। আমার মনে হয় আমাদের সবার কম্পিউটারে ব্রাউজার মাশাআল্লাহ অনেকগুলো আছে। এরপর আইডিটা অনেকে অনেকটা ইউজ করতে পারেন, আমরা এখান থেকে পিএইচপি স্ট্রংটা সাপোর্ট করি, এবং নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে এই দুইটা জিনিস আমাদের লাগবে। সো অ্যাপাচি কিভাবে ইনস্টল করব? তো আমরা দেখতে পাচ্ছিলাম যে অ্যাপাচিটা আলাদাভাবে ইনস্টল না করে একটা ডেস্কটপে সফটওয়্যার আছে, তার নাম হচ্ছে কি জ্যাম, তাই না? তো এক্স এ এম পি পি, আমি এই কথাগুলো কেন আরেকবার ওগুলো আমি কিছু করব না, এখন জাস্ট একটা রিভিউ দিচ্ছি বিকজ আমি 100% শিওর এদের মধ্যে কেউ কিছু করার নেই বাসা, আশা করি আমি ঠিক আছি, প্লিজ আমাকে মন মতো করেন না, মানে আমি 100% শিওর আপনারা বাসায় এদের মধ্যে এগুলো কিছু করেন না, এটা আমি 100% শিওর, ঠিক আছে না? আমাকে মন মতো করে না, কেউ বলে না যে আমি করছি, তাহলে আমি একটু হার্ড হবো আর না, আমি কষ্ট পেতে চাই না। হ্যাঁ আব্বা, হ্যালো, আমি এই যে একটু কারণ বাজার আছি, আব্বা আমার বেরোতে বেরোতে 9টা বাজবে, আজকে আর না গেলাম নাকি, না আমি দেখি 2-1 দিন পরে একদিন থাকবো না রাত্রে এসে, সমস্যা বিমান, না আজকে না, আমার অনেক কাজ আছে, অনেক কাজ আছে, ওকে, এখানে কাজ শেষ করার পর আমার অনেক কাজ আছে, ওকে আল্লাহ হাফেজ। না আজকে আসা যাবে না। বিমান আসছে তো বাসায় না, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই তেমনি, আচ্ছা আল্লাহ হাফেজ। কালকে কখন যাবো? কালকে তো অনেক ঝামেলা, আমি বহু ঝামেলার মধ্যে আছি, ওকে যাবো নি।
নাস্তা করতে গেলে দেরি হয়ে যাবে। আচ্ছা আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। সরি, ডেডি ফোন দিয়েছিল। ফোন না দিলে আবার রাগ করে, বুঝছেন? আপনাদের বাসা থেকে ফোন না দিলে রাগ করে না? সো বাই দ্য ওয়ে, যেটা বলতে নিছিলাম যে এই অ্যাপাচিটা, ও আমি এটা কেন বলতেছি, ও বলতেছিলাম যে আমার বিশ্বাস আপনি ঈদের মধ্যে বাসায় কি কিছু করেন নাই, সব ভুলে গেছেন। তো বাট আমি কিন্তু কাজ করছি ঠিকই। সো আমাদের, আমি হচ্ছে যে আল্লাহর রহমতে একটা নতুন একটা কোর্স লঞ্চ করবো আশা করি সামনের মাসে, ইনশাল্লাহ। এটা হচ্ছে মার্ন স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের উপরে। মানে এই, আমি আর ফোন ধরবো না। হ্যালো, হ্যাঁ বলো। আমি কথা বলতেছি তো, আমি কথা বলতেছি, কথা বলতেছি ক্লাসে, কথা বলতেছি, কথা বলতেছি। হ্যাঁ ওকে, ওকে আল্লাহ হাফেজ। ক্লাস নিতে হলে তো কথা বলতে হয়। ওকে, থ্যাংক ইউ। সরি। তো যেটা বলতে নিছিলাম যে ভুলে গেছি কি বলতেছিলাম। ও মার্চ ডেভেলপমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে যে এটা আমি করছি এর মধ্যে আর কি। হোপফুলি সামনে মাসে এটা আর কি আসতে পারে। তো এখানে বেসিক্যালি যেটা করতেছেন লারাভেল ভিউ, ইটস ফর পিএইচপি এন্ড জাভাস্ক্রিপ্ট। ওইটা হচ্ছে পুরোটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। মানে আপনি এই ওয়েবসাইট, ওয়েব প্ল্যাটফর্ম, ওয়েব অ্যাপ্লিকেশন বানাবেন শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট দিয়ে। এইচটিএমএল, ওই যে বলছিলাম না ব্যাকএন্ড জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। এটা হচ্ছে এই আমরা একটা ওয়েবসাইট বানাবো যেখানে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে। জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে নোড.জেএস, এই নোড.জেএস ফ্রেমওয়ার্কটা দিয়ে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করাটা দেখাবো। আর ওইটার ফ্রন্ট এন্ডে থাকবে হচ্ছে রিয়্যাক্ট, ফ্রন্ট এন্ডে রিয়্যাক্ট, ব্যাক এন্ডে হচ্ছে নোড.জেএস, আর ডেটাবেজ হিসেবে থাকবে হচ্ছে মঙ্গোডিবি। So this is my upcoming course for next month, inshallah. So I'm trying my level best to do something better for all of us, for our upcoming generation. দেখা যাক কি হয় আর কি, বিআইটিএম এর ব্যানারে হয়তো প্রজেক্টটা পাওয়া যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতে নিছিলাম যে মানে আমি কাজ করছি বুঝছেন, এটা বলার জন্য এত কাহিনী কইলাম আর কি। আপনারা না করলে আমি করি, কি করবো বলেন? এটা কি হয়, ইন্ডিয়ার খেলা হয় নাকি? এগুলো কি এর জন্য? অলরাইট, সো তাহলে আমরা বলতে নিছিলাম যে ওকে উই আর রেডি টু ওয়ার্ক উইথ পিএইচপি। সো আমরা ওয়ার্কিং এনভায়রনমেন্ট রেডি করতে যাচ্ছিলাম, অ্যাপাচি লাগবে। অ্যাপাচি টাকের জন্য আমরা জ্যাম্প নামক একটা সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করছিলাম, তাই না? জ্যাম্প নামক সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করলে আমরা আমাদের কম্পিউটারের ভিতরে যে ড্রাইভে ইনস্টল করি, বাই ডিফল্ট কোথায় ইনস্টল হয়? সি ড্রাইভে। এই জ্যাম্প, এই সফটওয়্যারটা এই সাইট থেকে, এখান থেকে ডাউনলোড করার পর ইনস্টল করলে আমরা যদি ডিফল্ট কোনো ডিরেক্টরি চেঞ্জ না করি তাহলে বাই ডিফল্ট সে সি ড্রাইভে চলে আসবে উইন্ডোজ মেশিন গুলোতে আর কি। ম্যাকের জন্য আবার আলাদা, ম্যাকের জন্য কিন্তু এটা এভাবে এত সহজ না আর কি। ম্যাকের জন্য আবার এখানে এটা এডিট করতে হয়, আবার ঝামেলাও আছে। ম্যাক তো কারো ম্যাক থাকলে বলেন, আমার ম্যাক আছে তো একটু ভাব ধরি, বুঝছেন? ঠিক আছে, তো দেখাইলাম। ওকে, সো আমি খুব বিপদে পড়ে যাই মাঝে মধ্যে, কারণ জুম্মা জুম্মা 8 দিন ধরে কিনছি তো, বুঝছেন না? এর জন্য আর কি বিপদে পড়ে যাই। সারা জীবন অন্য যে কাজ করছি, কিন্তু এখন ভাবলাম একটু বড় হয়ে গেছি, একটু ভাব টাপ ধরা দরকার নেই। সো ম্যাকের ব্যাপারটা আলাদা, কারো যদি ম্যাক ইউজ করেন তখন বললে হবে। আমি পারি আর কি অনেক কিছু ম্যাক, প্রথম প্রথম তো চালাইতেই পারিনি, 1 মাস 2 মাস কিচ্ছু বুঝি নাই, কানছি খালি যে আল্লাহ। পরে এক স্টুডেন্ট সে বললো যে আপনি কান্দেন কেন, বলে পারি না, আমার কাছে আসেন, পারেন না কিছু না। পরে ওর কাছ থেকে অনেক কিছু শিখছি। সে আবার ছোটবেলা থেকে ম্যাথ চালা, কিছু করার নাই। দ্যাট ইজ দ্য থিং। তাহলে এ হচ্ছে ব্যাপার। নাও, তো এখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করলে এরকম একটা ব্যাপার আসবে আর কি, জাম্প উইন্ডোজ মেশিন গুলোর ক্ষেত্রে। তো জাম্পের ভিতরে আসলে এখানে অনেকগুলো ফোল্ডার ফাইল পাওয়া যায়। এই সবগুলো ফোল্ডার ফাইল মিলে, এই সবগুলো ফোল্ডার এবং ফাইল মিলে হচ্ছে যে
আমরা একটা ভার্চুয়াল সার্ভার তৈরি করতে পারবো এই কম্পিউটারের। এই কম্পিউটারকে একটা সার্ভার বানানো যাবে, যেই সার্ভারের ভিতরে আমি অ্যাপাচি সার্ভিসটা নিয়ে কাজ করতে পারবো, তাই না? ওকে, তো দেন আমরা ফার্স্টে পিএইচপির ওয়ার্কিং এনভায়রনমেন্ট রেডি করার জন্য আমরা প্রথমে এই অ্যাপাচিটা ইনস্টল করলাম থ্রু জাম্প। জাম্প কিন্তু কোনো সার্ভার না, সরি, জ্যাম কিন্তু পিএইচপির সার্ভার না। মানে অনেকেই বলে যে পিএইচপি সার্ভার কোনটা, বলে জ্যাম। জ্যাম কিন্তু কোনো সার্ভার না, এটা হচ্ছে একটা ডেস্কটপের সফটওয়্যার। জ্যাম্প হচ্ছে একটা ডেস্কটপের সফটওয়্যার। এই সফটওয়্যারটা আমরা যখন ইনস্টল দিই আমাদের কম্পিউটারে, তখন জ্যাম্প হচ্ছে একটা ডেস্কটপে। এই জ্যাম্প ছাড়া কিন্তু আরো আছে, ওয়াম্প আছে, এটাও ভালো, খারাপ না, চাষ তো ভাই। জ্যাম্পের মধ্যে অপশনগুলো একটু বেশি ওয়াম্পের চাইতে, জ্যাম্প, ওয়াম্প আরো অনেকগুলো আছে, একই কোম্পানি প্রোডাক্ট সব। তো এটা ইনস্টল করলে এটা পাচ্ছি আমি, অ্যাপাচি পাচ্ছি। অ্যাপাচি ছাড়া আরো অনেক কিছু পাওয়া যায়। এরপর কম্পোজার, কম্পোজার কিভাবে সেটআপ দিব মনে আছে কারো? getcomposer.org, তাই না? সো getcomposer.org, বা আমরা যদি getcomposer.org, সো কম্পোজার লিখে সার্চ দিলেও হবে। এটা হচ্ছে অফিশিয়াল ওয়েবসাইট, মানে আমাদের পিএইচপির ওয়ার্কিং এনভায়রনমেন্টের জন্য অ্যাপাচি লাগবে, দিলাম। এবার কম্পোজার লাগবে। কম্পোজার কোথা থেকে পাবো? এই যে getcomposer.org, এখানে ঢোকার পর এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। কম্পোজার ইনস্টল করার সময় এটা আবার ম্যাকের ক্ষেত্রে আলাদা, ঠিক আছে? ম্যাকবুকের ক্ষেত্রে এরকম না, এই কমান্ড গুলো দিতে হয়, এবং এই কমান্ড গুলো দেওয়ার আগে আবার যে মানে ওর কিছু ব্যাপার থাকে ওগুলো করে নিতে হয়। সো কারো প্রবলেম হলে আমি পারি একটু একটু আর কি এখন, দ্যাট ইজ দ্য থিং। সো উইন্ডোজ পিসি গুলোর জন্য এটা জাস্ট নামে সেটআপ দিলে হয়ে যায়। তবে সেটআপ দেওয়ার সময় এই যে আপনার যে মানে জ্যাম যেখানে আছে, তাই না, এটার ভিতরে মনে আছে কারো কি দেখাইতে হয়? পিএইচপির ভিতরে php.exe এই ফাইলটা দেখাই দিতে হয়, তাই না? এই ফাইলটা দেখাই দেওয়ার পরে দেন একটা চেক বক্স থাকে, সেখানে ক্লিক করে নেক্সট নেক্সট নেক্সট। আমার মনে হয় এগুলো আমাদের ভিডিওতে আছে, ফাইন। সো ভিডিওতে আছে, জাস্ট আরেকটা রিভিউ দিয়ে দেওয়া হচ্ছে, আজকে প্রবলেম নাই। সো এরপরে দিয়ে দিলে কম্পোজার চলে আসবে। তো কম্পিউটারের ভিতরে কম্পোজার সেটআপ হওয়ার পরে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে যে আপনি পিএইচপির কোন ভার্সনটা ব্যবহার করতেছেন সেটা দেখতে পারবেন, তাই না? সো আমি একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, ল্যাঙ্গুয়েজের ভার্সন থাকবে না অনেকগুলো। তাহলে আমরা এই যদি সার্চে যাই, এই বাম দিকে সার্চ আছে, এখানে যদি লিখি সিএমডি, তাই না, সিএমডি, এটা লেখার পরে এন্টার দিলে কি আসে? এরকম একটা টার্মিনাল আসে, কমান্ড প্রম্পট বা টার্মিনাল বলে। দেন এখানে এসে আমরা যদি এভাবে লিখি, এখানে পিএইচপি স্পেস কি লিখতে হয়? মাইনাস, মনে আছে কারো? ভি, হ্যাঁ, পিএইচপি স্পেস মাইনাস ভি, এটা দিয়ে এন্টার দিলে কি আসে? পিএইচপি ভার্সনটা আসে। তো এইটা কিন্তু কম্পোজার সেটআপ দেওয়ার পরেই উই আর এলিজিবল ফর দিস কমান্ড। যদি আমরা কম্পোজারটা সেটআপ না দেই তাহলে কিন্তু এইটা আর হবে না। বিসাইড দিস, আমরা যদি এখানে কম্পোজার লিখে হিট করি, কম্পোজার লিখে হিট করি, দেন উই গেট লট অফ ইনস্ট্রাকশন ওভার হিয়ার সো দ্যাট উই ক্যান ফাইন্ড আউট সাম আদার এসেনশিয়াল ইনফরমেশন ওভার হিয়ার। সেখান থেকে আপনি অনেক কিছু পাইতে পারেন। দ্য থিং ইজ, এটা লিখলে ওইটা হবে, ওইটা লিখলে ওইটা হবে। আই হোপ শুনতেছেন কি বলতেছি, তাই না? দ্যাট ইজ দ্য থিং। এবং কম্পোজারের কত ভার্সন সেটা এখানে দেখা যায়। সামটাইমস উই হ্যাভ টু আপডেট কম্পোজার। ওকে, সো দ্যাট ইজ দ্য থিং। নাও উই হ্যাভ অ্যাপাচি, উই হ্যাভ কম্পোজার, সো নাও উই নিড পিএইচপি স্ট্রং। সো হোয়াই পিএইচপি স্ট্রং? এটার একটা ব্যাপার হচ্ছে কি যে আমরা এখানে কোর্স করতেছি কেন? বিকজ টু বি এ প্রফেশনাল, তাই না? প্রফেশনাল হওয়ার জন্যই তো, নাকি যে আপনি এগুলো করে দুই চারটা পয়সা ইনকাম করবেন। পয়সা ইনকাম করাটা উদ্দেশ্য নাও থাকতে পারে, যে না, আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু জাস্ট অ্যাকোয়ার নলেজ। ব্যাপারটা হচ্ছে কি যে নলেজ তো নিতেই হবে, বাট পয়সা ইনকাম করার ব্যাপারটা মনের মধ্যে থাকতে হবে বিষয়টা, ঠিক আছে? যেমন এখানে রিহাম আছেন, তারপরে আপনার নাম কি, ছোট ছোট ওরা আছে, তো ওদেরকে বাচ্চা বয়সের টাকা দিয়ে কি করবে নাকি? হ্যাঁ, বাট ইটস দরকার আছে। বিকজ আপনি মানে এটা দেখে ব্যাপারটা হচ্ছে কি, আপনি 40 বছর বয়সে মাসে 2 লাখ টাকা কামায় লাভ নাই। ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি 25 বছর বয়সে 50,000 ইনকাম করেন, এনাফ। ইফ ইউর এজ 22, 23, এবার আপনি ইনকাম করেন, এখন ওই টাইমটাতে ইনকাম করলে দেন ইউ ক্যান এনজয়। আমি মাসে 2 লাখ টাকা ইনকাম করি, আমার কোনো লাভ নাই 2 লাখ টাকা, আমার 1 লাখ টাকা একবারে
বন্ধ হতে থেকে বোরে আরো গার্লফ্রেন্ড হতে 4-5টা তাগো দিই, সব শেষ। দিন শেষে আমি জিরো। ভিডিও হচ্ছে নাকি? ওকে, সব গোপন তথ্য ফাঁস করে দিলাম না? ওকে, আই এম জোকিং। ইট ওয়াজ জোকিং জাস্ট। দ্যাট ইজ দ্য থিং। কিছু করার নাই, যেমন ইনকাম তেমন খরচ। বাট যখন আমি ভার্সিটিতে পড়াশোনা করছি বা আরেকটু পড়েছিলাম, তখন জাস্ট আমার কয়েকটা গার্লফ্রেন্ড ছিল, আর কিছুই ছিল না। সো আমার কিন্তু রেসপন্সিবিলিটি কম ছিল নাকি, শুধু ডেট করা, খাওয়াটাও নেই, তার তো কোনো রেসপন্সিবিলিটি ছিল না নাকি ম্যাম? স্যার এরকম দ্বিধার সে কিভাবে সব কথা বলেই যাচ্ছে, হ্যাঁ, কোথাও আটকাচ্ছে না। শোনেন, নিজের এত স্বাদু পানে লাভ নাই, ঠিক আছে নাকি? ওকে, বাট আমি কিন্তু এতটা ওইটা না, ঠিক আছে। সামটাইমস এটা একটু বেশি বলি বিকজ অফ ইওর কনসেন্ট্রেশন ড্রপ। ওকে, সো দ্য থিং ইজ যে এটা বললাম, সো এই জন্য এটা খেয়াল রাখতে হবে। আমেরিকাতে দেখবেন ওখানে হচ্ছে যে ছোট ছোট বাচ্চারা কাজ করে, বিকজ এটা এই কারণে কাজ করে না যে তাদের টাকার অভাব, তাদের বাবা মার অনেক টাকা আছে, বাট দে ওয়ান্ট টু বি সেলফ ডিপেন্ডেন্ট, আত্মনির্ভরশীল হতে চায়। একটা ছেলে বা একটা মেয়ে এসএসসি পাস করার পরেই তার বাবা থেকে টাকা নেওয়া বন্ধ করতে উচিত। অবশ্যই এটা বুঝতে আমার 40 বছর লাগছে, ঠিক আছে? আপনাদের 40 বছর হয় রে, আপনি কিভাবে বুঝবেন নাকি? একটা ছেলে বা একটা মেয়ে ম্যাট্রিক পাস করার পরে তার বাবা থেকে টাকা নেওয়া বন্ধ করতে উচিত। এটা আমি বলতেছি, আমি বুঝি, আমার বয়স 41 ইয়ার্স, 41 বছর বয়স আমার। সো এটা বুঝতে আমার 40 বছর লাগছে, তো আপনার তো বয়স 18 বছর, 20 বছর, আপনার অনেক সময় লাগবে, তাই না? বাট এটা বলে দিলাম আর কি তথ্যটা। সো দ্য থিং ইজ এটাই আর কি। তো এই জন্য পিএসপি স্ট্রংটা হচ্ছে কি, এটা হচ্ছে মোর প্রফেশনাল। সো if you want to earn money, if you want to be self dependent, then you have to use professional ID like PSP Strong. So Visual Studio Code বা আদার যেগুলো আছে সেগুলো ভালো, বাট এটা একটু বেশি ভালো। So that is why BITM থেকে রিকমেন্ডেড করা হয়, বিকজ BITM হচ্ছে একটা ব্র্যান্ড যেখান থেকে আপনি লেটেস্ট ব্যাপারগুলো মানে প্রোভাইড করে এখান থেকে। দ্যাট ইজ দ্য থিং। সো আইডি এটা কোথায় পাওয়া যায়, এটা আমরা দিয়েছি আপনাদেরকে। আপনাদেরকে একটা এরকম ব্যাপার দেওয়া আছে, এটা পাননি এমন কেউ আছেন? এই যে এইটা একটা, ওইটা মানে এটা হচ্ছে সফটওয়্যারটা, এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ইয়ারলি $200 লাগে। তো যারা নিয়েছে তারা সবাই $200 করে BITM এ জমা দিছে। যারা নিবেন তারা $200 করে জমা দিবেন। পিছনে ইয়ে আছে, সাইড স্যার আছে, ঠিক আছে, ওনার কাছে $200 দিয়ে এটা নিয়ে যাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে মানে ইয়ারলি $200 লাগে, আমাদের ইয়ারলি দিলে হবে না, একবার দিলেই হবে। ওকে, সো এটা ইনস্টল করতে হবে এবং এখানে বলে দেওয়া আছে কিভাবে ইনস্টল করতে হয়, এবং প্রবাবলি এটা আমাদের একটা ভিডিওতেও আছে, না থাকলে এটা সাইডের কাছ থেকে যদি কারো প্রবলেম হয় আর কি, বা যারা পারেন হেল্প করবেন, দেখাই দেওয়া আছে। ফাইন, দ্যাট ইজ দ্য থিং। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ এগুলো আছে। এরপরে হচ্ছে ব্রাউজার ইনস্টল দেওয়াটা, এটা অনেক কঠিন কাজ, আমি জানি কেউ পারবেন না, এটা বলতেছি না, ঠিক আছে? সো ব্রাউজার আমাদের সবার কম্পিউটার আছে। সো নাও আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্ট রেডি ফর ডেভেলপিং PHP। এখন এরপর এখানে কিছু মানে খুব সুন্দর কথা ছিল, মানে অ্যাকচুয়ালি ফর বিল্ডিং কনফিডেন্স ইনসাইড ইউ, অ্যাকচুয়ালি ফর বিল্ড আপ কনফিডেন্স ইনসাইড ইউ। দেখেন, আমাদের মনের মধ্যে একটা ধারণা থাকতে পারে যে আমার বয়স কম তাই আমি পারবো না, আমার বয়স বেশি তাই আমি পারবো না, আমি অনেক মোটা তাই আমি পারবো না, আমি অনেক চিকন তাই আমি পারবো না, এগুলো থাকে না? আমার মাথার চুল সাদা তাই আমি পারবো না, আমার মাথার চুল কালো তাই আমি পারবো না, আমার মাথার চুলই নাই তাই আমি পারবো না। সো দেয়ার আর লট অফ মানে রাবিশ থিঙ্কিং ইনসাইড আস হু ক্যান মেক আওয়ারসেলফ ব্যাকগ্রেডেড, যেটা আমার এই সমস্যাতে আমি এটা পারবো না। অ্যাকচুয়ালি জাস্ট মানে কি বলবো, যে এগুলোকে সব ব্লাস্ট করার ভিতর থেকে। এই কাজগুলো করার জন্য এই কয়েকটা জিনিস জানলেই হবে। মাননীয় স্পিকার, আমরা এখানে যে কাজটা করব, এই কাজটা করার জন্য প্রিরিকুইজিট হচ্ছে এই কয়টা বিষয়। দেখেন তো এই কয়টা বিষয় কেউ জানেননি কিনা? আমার চোখের সামনে এখানে যারা আছেন, আপনারা যদি এই কয়েকটা কাজ পারেন, দেন ইউ আর রেডি টু ওয়ার্ক উইথ PHP, work with object oriented programming, work with develop any kind of website, small web application and small web platform. So that is the thing. এটা হচ্ছে প্রিরিকুইজিট। কম্পিউটার চালু করতে বন্ধ করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট কথা।
কম্পিউটার চালু করতে বন্ধ করতে পারেন কিনা? হ্যাঁ ভাই পারি। ওকে ফাইন। এরপর হচ্ছে অফিস অ্যাপ, মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলা একটা ডকুমেন্ট তৈরি করা, সেভ করা, এডিট করা, এগুলো পারেন কিনা? দ্যাট ইজ সেকেন্ড প্রিরিকুইজিট। থার্ড, ইমেল পাঠাতে পারেন কিনা কাউরে? ইমেল সেন্ড করা, রিসিভ করা পারি। এরপর হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং, এটা তো কানার পর্যন্ত পারি নাকি বর্তমানে, ইন্টারনেট ব্রাউজিং, তাই না? এই হচ্ছে চারটা প্রিরিকুইজিট ফর দিস কোর্স। এই চারটা জিনিস যদি আমি পারি, দেন আমি বয়স কম হোক, বয়স বেশি হোক, মোটা হোক, চিকন হোক, মাথায় চুল সাদা হোক, কালো হোক, চুল না থাকলেও সমস্যা নাই। দ্যাট ইজ দ্য থিং। ছেলে হোক মেয়ে হোক কোনো সমস্যা নাই, আমরা এটা পারবো আর কি। দ্যাট ইজ দ্য থিং। এরপরে হচ্ছে পিএইচপি কারেন্ট ভার্সন 8.2 যেটা আমরা কাজ করব। এরপরে হচ্ছে ওকে নাও আমাদের এভরিথিং ইজ কমপ্লিট ফর রিভিউ। সো নাও উই হ্যাভ টু স্টার্ট আওয়ার টুডে অ্যাক্টিভিটি, টুডে কোডিং। সো আমাদের প্রথম কাজ ছিল কি, আমরা পিএইচপি তে একটা প্রজেক্ট তৈরি করব। যেহেতু পিএইচপি স্ট্রাকচারার্ড ল্যাঙ্গুয়েজ না, যেহেতু পিএইচপি স্ট্রাকচারার্ড ল্যাঙ্গুয়েজ না, সো এইটা এইটা দিয়ে আপনাকে বলো যে ভাই আপনি পিএইচপি তে একটা প্রজেক্ট বানান, যে প্রজেক্টটা রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। আপনাকে বলছে যে পিএইচপি তে একটা প্রজেক্ট তৈরি করেন, যে প্রজেক্টটা রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। তাইলে আমি কি করব এখন? সো আই হ্যাভ টু ক্রিয়েট এ পিএইচপি প্রজেক্ট। এখন যদি আপনাকে সি শার্পে বা জাভাতে কাজ করতে বলে, যে আপনি জাভাতে বা সি শার্পে কাজ করেন, আপনি একটা প্রজেক্ট তৈরি করেন, যে প্রজেক্টটা রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড, এটি যদি বলে, দেন আমরা একটা 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 মানে একটা নির্দিষ্ট স্ট্রাকচার ফলো করে একটা প্রজেক্ট তৈরি হবে। কিন্তু পিএইচপির কোনো স্ট্রাকচার নাই। আপনাকে বলছে ভাই হ্যালো ওয়ার্ল্ড তৈরি করেন, তাই না? তো চলেন আমরা কিছুক্ষণ প্লে করি, দেখেন পিএইচপি তে কত ভাবে কাজগুলো করা যায়। একটু খেয়াল করতে হবে মাননীয় স্পিকার। দেখেন আমরা আরেকটু প্লে করি পিএইচপি নিয়ে। তো আমরা সবাই সি ড্রাইভে জাম্পের ভিতরে আসি, একটু কষ্ট করে আসি সবাই। হ্যাঁ, সি ড্রাইভ জাম্পের ভিতর থেকে এই জাম্প কন্ট্রোল ডট ইএক্সি এই ফাইলটা কি পাওয়া যায়? দেখেন তো, এখান থেকে অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করে নেই সবাই। ওই যে পিএইচপি তে কাজ করতে গেলে অ্যাপাচি লাগবে, অনেকের তো স্টার্ট করাই আছে, তাই না? নাকি অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করা আছে? ওকে, এইবার অ্যাপাচিটা স্টার্ট করার পরে হয়ে গেলে এটা আপনি কেটে দিতে পারেন, সমস্যা নেই, কেটে দিলেও কোনো সমস্যা নেই। গেল, আপনি স্টার্ট করতে পারছেন অ্যাপাচি, গুড। সি ড্রাইভে যান। অ্যাডমিন অ্যাক্সেস কেন যাবে জানেন না কেন? অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেন, admin@react। অ্যাপাচিটা স্টার্ট করেন। ওকে, লাগবে না, কেটে দেবেন, আমরা কেটে দেব। ওকে, সো অ্যাপাচিটা স্টার্ট করার পরে এরপরে হচ্ছে আমরা জানি যে অ্যাপাচি স্টার্ট করার পরে এটার রুট ফোল্ডার কোনটা? htdocs, তাই না? দেখেন এবারে যে সেকেন্ড রোতে আসে htdocs একটা ফোল্ডার পাবেন, htdocs পাওয়া যায় কি? এটার ভিতরে আমরা যাই, আসলাম, এসে এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব। একটা ফোল্ডার নেন, নাম দেন php হাইপেন, ধরেন আমি দিলাম যে আপনাদের ব্যাচ কত, ব্যাচ 12, এই নামে একটা ফোল্ডার আগে করা ছিল আমাদের। ওকে, তাহলে দিলাম যে php ব্যাচ 12 একসাথে দিলাম, হাইপেন দিলাম না আর কি। মানে মেইন ব্যাপার হচ্ছে আপনি একটা ফোল্ডার নেন, এখানে যে কোনো নামে একটা ফোল্ডার নিয়ে আমরা নিতে পারছিলাম কি? php ব্যাচ 12 নিতে পারছি, তাই না? বা যে কোনো একটা ফোল্ডার নিতে পারছেন আপনি, ফাইন। এইবার আমাদের কাজ হচ্ছে যে এই ফোল্ডারটাকে আমরা পিএইচপি স্ট্রম যে সফটওয়্যারটা আছে দেখেন,
সবার কম্পিউটারে এই যে এখানে দেখেন পিএস নামে একটা ব্যাপার আছে নিচের দিকে আছে কি এটা, এখানে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে, ক্লিক করেন। এখানে আমরা এই যে htdocs এর ভিতরে যে ফোল্ডারটা নিলাম, এই ফোল্ডারটা আমরা এটার মধ্যে ওপেন করব। কিভাবে? এটা ওপেন করার পরে প্রথমে যাব ফাইলে, ফাইল থেকে যাব ওপেন, ওপেনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এখান থেকে আমরা স্ক্রল করে উপরের দিকে যাই, এরকম আসে না? উপরের দিকে যে দেখেন যে সি ড্রাইভের মধ্যে আছেন কিনা, এই যে সি ড্রাইভ একটু দেখেন, এখানে ক্লিক করলে ছোট হয় বা ক্লিক করলে বড় হয় বাম দিকে, ঠিক আছে, ডায়মন্ড শেপের যে আইকনটা আছে। তো সি ড্রাইভের ভিতরে নাম কি? জাম্প, জাম্পের ভিতরে নাম কি? htdocs, htdocs এর ভিতরে এই যে এখানে এটা পাওয়া যাবে। দেখেন এখানে কিন্তু নাই, না থাকলে কি করতে হয় যেন এটা বন্ধ করে আবার চালু করতে হয়। এই htdocs-টা যে এখানে বাম দিকে চাপ দেন, এরকম একবার দুইবার দেন, এবার দেখেন এর ভিতরে এই যে পিএইচপি ব্যাচ বার এই ফোল্ডারটা না পেয়েছেন কি সবাই? এই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। এরপরে দিস উইন্ডো, দিস উইন্ডো দেওয়ার পর দেখেন এরকম আসে কিনা। তাহলে এই হচ্ছে আমার পিএইচপি স্টর্ম যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটার ভিতরে আমরা এই পিএইচপি ব্যাচ 12 এটা ওপেন করে নিলাম। পারছেন না? এইবার এখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা একটা পিএইচপি ফাইল দিব। পিএইচপি ফাইল নেম, এর নাম দিলাম আমরা index.php, লিখতে হয় না যেহেতু এটা এই যে এই পিএইচপি ব্যাচ 12 এটা সিলেক্ট করছি, রাইট বাটন ক্লিক করছি, নিউ থেকে মেনশন করে দিয়েছেন কি ফাইল, এই জন্য .php না লিখলে হয়, লিখলাম ইন্ডেক্স। তো ইন্ডেক্স লেখার পর দেখেন এরকম আসছে না? তো পিএইচপি এর কোড লেখার জন্য আমাদের শুরুতে লেস দ্যান সাইন, হোয়াটস এন্ড পিএইচপি এই কথাটা দিয়ে শুরু করতে হয়। পিএইচপি এর কোড লেখার জন্য আমাদের এইভাবে শুরু করতে হয়, কেমন? এবার এখানে এসে আমরা লিখব ইকো হ্যালো ওয়ার্ল্ড, এটি একটু লেখার চেষ্টা করি সবাই। জাস্ট ইকো হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা দেখেন, তাহলে এটি কি লেখা হয়েছে? তাহলে এই যে আমরা একটা লাইনের ইকো হচ্ছে একটা সিনট্যাক্স, এর ভিতরে এখানে যেটা লিখলাম দেখেন, এবার আমরা এটা একটা প্রোগ্রাম, আমরা পিএইচপি তে একটা প্রোগ্রাম তৈরি করলাম, এবার এই প্রোগ্রামটা আমরা রান করব। এখন এই যে একটা ফোল্ডার নিলাম, একটু খেয়াল করে দেখেন প্রজেক্টরের স্ক্রিনের দিকে, সি ড্রাইভের ভিতরে, জাম্পের ভিতরে, htdocs এর ভিতরে একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারটা পিএইচপি স্টর্ম ওপেন করলাম, দেন হচ্ছে এখানে একটা ফাইল নেওয়া হয়েছে, তার ভিতরে আমি কথাটা লিখলাম। এখন এটাকে আমি আউটপুট দেখব কিভাবে, প্রোগ্রামটা আমি একটা প্রোগ্রাম তৈরি করলাম, এটাকে আমি রান করব কিভাবে। সো যখন আমাদের এই যে এটার ভিতর থেকে, জাম্পের ভিতর থেকে, জাম্প কন্ট্রোল থেকে আমরা এই যে অ্যাপাচি সার্ভিসটা স্টার্ট করে নিয়েছি, তাই না? এখানে একটা পোর্টের ব্যাপার ছিল, মনে আছে? দেখেন তো সবার পোর্ট কি 80443 কিনা? কেউ কি এমন আছেন যে 443টা আগে পরে অন্য কোনো কিছু আছে? কার? আপনার এখানে কি আছে? আচ্ছা, যার এরকম আছে সে অন্যরকম লিখবেন। আর সবার কি এরকম আছে 80443? আপনার কি এরকম আছে 44?
443 আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমরা যাদের এরকম আছে, এবার এটা করার পরে এখন আমরা যাব হচ্ছে একটা ব্রাউজারে। তো এই যে আমি এখানে অ্যাপাচিটা স্টার্ট করলাম, এটাকে অ্যাক্সেস করার জন্য আমাকে ব্রাউজারে একটা ট্যাব ওপেন করে লিখতে হয় লোকাল হোস্ট। লোকাল হোস্ট এই কথাটা লিখে আমি এন্টার দিলাম। আর যার পোর্ট আছে সে মানে আপনি লিখবেন হচ্ছে লোকাল হোস্ট কোলন 8088। কথা কি শুনতে পাচ্ছেন কি বলা হচ্ছে? এখন লোকাল হোস্ট লেখার পরে সবার কি এরকম আসছে? হ্যাঁ, এখন এরকম নাও আসতে পারে। আপনি কি আনতে পারছেন স্যার? কোলন 80 কিছু একটা হবে আর কি, ও 88 লোকাল হোস্টের পরে কোলন 8088 আসছে। কি হয়, সার্চ হয়ে যায়। ও গুড, এটা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা না। দেখেন একটু দেখেন, লিসেন। তাহলে এইরকম অনেকের নাও আসতে পারে, অনেকের এরকম আসতে পারে। লোকাল হোস্ট লেখার পরে একটু খেয়াল করে দেখেন, অনেকের অনেকের এরকম আসতে পারে। লোকাল হোস্ট লেখার পরে যখন আপনি লোকাল হোস্ট লিখে হিট করতেছেন, অনেকের এরকম আসতে পারে, হচ্ছে যে লাইক এরকম আসতে পারে। এরকম কেন হয়? কারণ হচ্ছে, একটু শোনেন না, যখন লোকাল হোস্ট লিখে হিট করলাম তখন আমাদের এই জাম্পের ভিতরে htdocs ফোল্ডারটা রান হয়। শুনছেন না কি বলছি? এখানে ব্রাউজারে লোকাল হোস্ট লিখে হিট করলে এই জাম্পের ভিতর থেকে কোন ফোল্ডারটা রান হয়? htdocs। আর একটা নিয়ম আছে, নিয়ম যেমন 7 দিনে 1 সপ্তাহ, এটা কি নিয়ম? এরকম একটা নিয়ম হচ্ছে, একটা ফোল্ডারের ভিতরে যদি ইন্ডেক্স নামে কোনো ফাইল থাকে সেটা অটোমেটিক্যালি রান হয়ে যায়। আপনি দেখেন আপনার htdocs ফোল্ডারের ভিতরে index.php নামে একটা ফাইল আছে, index.php আছে, 100% শিওর আছে। দেখেন htdocs ফোল্ডারের ভিতরে পেয়েছেন? ওই ফাইলটাকে রিনেম করে দেন, রিনেম করে index 1 2 3 দিয়ে দেন। তো বেসিক্যালি এই এখানে যখন আমি লোকাল হোস্ট লিখে হিট করতেছি তখন আমার htdocs ফোল্ডারটা রান হয়। আর নিয়ম হচ্ছে, কোন একটা ফোল্ডারের ভিতরে, নট অনলি htdocs, কোন একটা ফোল্ডারের ভিতরে যদি index.php নামে কোনো ফাইল থাকে সেটা অটোমেটিক্যালি রান হয়ে যায়। শুনছেন কি বললাম? এজন্য আমরা যেটা করি, এই জাম্পের ভিতরে htdocs ফোল্ডার ঢুকে এই index.php ফাইলটাকে রিনেম করে দিই। এখন কথা হচ্ছে, লোকাল হোস্ট লিখলে index.php ফাইলটা অটোমেটিক্যালি রান হয়ে গেলে আমার সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনি সব প্রজেক্ট কাজ করবেন htdocs এর ভিতরে নিয়ে। সো আমরা যখন কোন একটা প্রোগ্রাম রান করব, আমরা যদি এরকম গ্রাফিক্যালি, যেমন ধরেন আমি এই যে PHP ব্যাস 12 এই ফোল্ডারটা আমি হিট করব, তাহলে আমি যখন লোকাল হোস্ট লেখার পর এইটা চলে আসে, তাহলে এখানে আমাকে ম্যানুয়ালি লিখতে হবে লোকাল হোস্ট, তারপর লিখতে হবে PHP -batch 12। এখন এইভাবে টাইপ করতে গেলে আমার কিন্তু ভুল হতে পারে। আর যদি আমি index.php ফাইলটা রিনেম করে দেই, তাহলে লোকাল হোস্ট লেখা সরাসরি এরকম চলে আসবে। এখান থেকে আমি দেখে দেখে ক্লিক করতে পারবো না, আমাকে আর কি করতে হবে না, লিখতে হবে না। লিখতে গেলে কি হতে পারে, ভুল হতে পারে। দ্যাট ইজ দ্য থিং। আর ডেফিনেটলি উই হ্যাভ টু ওয়ার্ক লট অফ প্রজেক্ট ওভার হিয়ার। সো বারবার প্রজেক্টের নাম লিখে এটা একটা বোরিং। ইনফ্যাক্ট প্রফেশনালরা এভাবে কাজ করে। সো তাহলে আমরা এই htdocs ফোল্ডারের ভিতরে index.php ফাইলটাকে কি করে দেব, রিনেম করে দেব। দ্যাট ইজ দ্য থিং। রিনেম করে দেওয়ার পর এবার লোকাল হোস্ট লিখে হিট করলে দেখেন এরকম আসে কিনা, এবং এখান থেকে PHP ব্যাচ 12 ক্লিক করলে হ্যালো ওয়ার্ড আসে না, আউটপুট দেখেন এটা আসে কিনা সবার? হ্যাঁ, আসছে না? তাহলে দেখেন এই যে আমরা একটা আউটপুট তৈরি করলাম, ওই যে আপনাকে কি বলছে যে ভাই PHP এর একটা প্রজেক্ট তৈরি করেন, যেই প্রজেক্টটা রান করলে আউটপুট কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড। এখন এইটাকে আমি, হ্যাঁ এখানে লোকাল হোস্ট আবার নতুন করে লেখেন,
সেমিকোলন দেন, এন্টার দেন, অফ তাহলে মানে সাথে রিনেম করা হয় না। সিলেবে তো না এই সিলেবাস কোথায় ইন্ডেক্স 1 2 3 তো আছে, এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিলেবের সার্ভার, এটার ভিতর থেকে করা। ঠিক আছে, মানে এটা অন্য জায়গাতে আমি বন্ধ করে দিই, তাহলে আমরা সিলেবের এটাকে সার্ভারের ভিতর থেকে ওপেন করে দিই, এখান থেকে এটা করে নেন। ও আপনাদের তো পোর্টও লাগবে না, দেখেন চলে আসছে কোন দেখেন আপনার এইটা মনে হয় না এইচপি ড্যাশবোর্ড, এই হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, ফাইন। সেটা খেয়াল করে দেখি, তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসছে না দেখেন। তাহলে আমরা আজকে ব্রেক দিব না, ব্রেক না দিয়ে একটু আর্লি ছেড়ে দিব, ঠিক আছে, এটা একটু দুষ্টু বুদ্ধি। হ্যাঁ ঠিক আছে, সে গেল কোথায়, ব্রেক লাগবে, ব্রেক দিয়ে কি হবে, হ্যাঁ হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেলে যাক, সমস্যা কি, আপনি হারিয়ে যান, সমস্যা নেই, আল্লাহ ভরসা। এই আমাদের সাথে ছেলেপিলে গুলো কি আছে, এটা কই গেছে না, অপদার্থ এগুলোতে কোনো গ্রুপে নক টক দিবে না নাকি, ওকে বল, ওকে গ্রুপে অ্যাড করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওকে বলেন যে আপনি সেকেন্ড লিংকে জয়েন করেন। গুলা ও তো গ্রুপে নক দিবে যে ক্লাস থেকে আমি বেরিয়ে গেছি, আমাকে ক্লাসে নিয়ে নেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা যে জায়গাটা ছিলাম সেটা হচ্ছে যে সো লুকালোস লেখার পর এটা আসছে হ্যালো ওয়ার্ল্ড আসছে, তাই না? দেখেন আমাদেরকে বলছে যে একটা পিএইচপি একটা প্রোগ্রাম তৈরি করতে, যে প্রোগ্রামটা রান করলে আউটপুট আসবে কি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে আমরা জাস্ট সিম্পলি একটা পিএইচপি ফাইল নিলাম। এখন এখানে কিন্তু একটা কথা আমাকে বলতে পারা উচিত, আমি এখানে পিএইচপি ডে 12 এই কথাটা লিখলাম, লিখার সাথে সাথে এটা কিভাবে আসলো বলেন তো? এটা কি একটা ফোল্ডার না আলটিমেটলি? পিএইচপি ব্যাচ 12 এটা কি একটা ফোল্ডারের নাম না? এই ফোল্ডারটা হিট করলে এই ফোল্ডারের ভিতরে যে ফাইলটা আছে সেই ফাইলের নাম কি? index.php। তার মানে এই ফোল্ডারটা হিট করার সাথে সাথে এই ফাইলটা কি হয়ে গেছে, রান হয়ে গেছে। কথাটা কি শুনছেন কি বলছি? যে কোনো একটা ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স নামে কোনো কিছু থাকলে সেটা কি হয়ে যাবে, রান হয়ে যাবে। হ্যাঁ একটু দেখেন, কিছু করা লাগবে না,
ধরেন আমি এটা নাম দিলাম টেস্ট, আপনি শুধু দেখেন, কিছু করেন না। এখন দেখেন, এখন তো আমি এখানে যাই, এবার যদি লিখি লোকাল হোস্ট এরপরে পিএইচপি ব্যাচ 12, রান হয়েছে কিছু? হ্যাঁ, এটার মধ্যে ক্লিক করলে এখন কি আসতেছে? তো আমরা নর্মালি কি করি, বাই ডিফল্ট ইন্ডেক্স নামের একটা ফাইল নিয়ে নেই, বিকজ অফ অটোমেটিক্যালি কি রান। নাইস। তাহলে এখন খেয়াল করে দেখেন, তো আমরা এভাবে একটা প্রজেক্ট তৈরি করতে পারলাম, বাট দিস ইজ ওয়ান ওয়ে। তো দেয়ার আর অলসো লট অফ ওয়ে ফর ক্রিয়েটিং আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। আমরা লাস্ট ক্লাস যে প্রজেক্টটা করছিলাম সেটা কি এরকম ছিল? কত কাহিনী করছিলাম না? আজকে ওইটাই করব। এখন দেখেন, এবার আপনি এটা মুছে দেন, মুছে দিয়ে এখানে আমরা লিখলাম ফাংশন, একটু লিখি কথাটা আমরা, এটা একটু লেখার চেষ্টা করি সবাই। আচ্ছা, এটা হয়েছে না লেখা? দেখেন, সো এটা আসলে কি? সো দিস ইজ কল্ড ফাংশন। সো প্রোগ্রামিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সিনট্যাক্স হচ্ছে ফাংশন। তো এটা নিয়ে একটু কথা বলি, যেটা প্রথম দিন বলি নাই, আজকে একটু বলি। সো এইটা একটু খেয়াল করব আমরা। দেখেন এখন আউটপুট কি আসে, দেখেন তো, সেমই না? দেখছেন, সেমই। কিন্তু এখন একটা মজার ব্যাপার খেয়াল করেন, ধরেন আমি এই জিনিসটা লিখলাম না, একটু খেয়াল করেন শুধু। হ্যাঁ, এখানে কিন্তু আপনার জন্য অনেক তথ্য আছে, ইনফরমেশন আছে আপনার জন্য। আমি এটা ধরেন, এই যে লাইনের আগে দুইটা ব্যাকস্ল্যাশ দিলে কি হয়? কমেন্ট হয়ে যায়। এখন দেখেন যদি রিলোড দেই, এখন কি হ্যালো ওয়ার্ল্ড আসছে? নাই। তার মানে এই আবার এটা দিলাম, এখন কি আসছে? আবার এইটা থাকলো, এইটা দিলাম না, এখন তো ইরর আসবে, এখন ফ্যাটাল ইরর আসছে, তাই না? তার মানে এটাও থাকতে হবে, আবার কি এই দুইটাই থাকতে হবে। এখন এই জিনিসটা আসলে কি, এখানে ছোট্ট একটা জিনিস বলি, দেখেন। সো প্রোগ্রামিং এ একটা ইম্পর্টেন্ট সিনট্যাক্স হচ্ছে ফাংশন। সো আমরা সারাদিন বসে বসে খালি ফাংশন লিখি, ফাংশন কল করি, ফাংশন বানাই, ফাংশন ইউজ করি। তো এইটা নিয়ে ছোট্ট একটা জিনিস আমার ওস্তাদ আমাকে দেখাইছিল, ওইটা দেখে আমি মোটামুটি ভালো একটা তথ্য পাইছিলাম। হ্যাঁ, আমার ওস্তাদের নাম কি? কঠিন প্রশ্ন। আমার ওস্তাদের নাম হচ্ছে, যার কাছ থেকে আমি দেখছিলাম, শফিল আলম স্যার। দেখেন, সো দ্য থিং ইজ, আমরা এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাংশন। তো এইটা একটু বলতেছি কারণ হচ্ছে যে তো এইটা আমাদের অনেক কাজে লাগবে, এই জন্য বলতেছি। এখন ফাংশন জিনিসটা আসলে কি? তো ফাংশন মানে আমরা এখন যেটা নিয়ে কথা বলছি সেটা টপিকটার নাম হচ্ছে ফাংশন। ফাংশন কি একটা নাম? ডেফিনেটলি। মানে এটা বোঝার কিছু নেই, এটা কি কলম, এটা কি বোঝার কিছু না, এটা একটা নাম।
মানে আমি আমি বললাম যে শোনেন, এই আপনি ধরেন মঙ্গল গ্রহ থেকে আসছেন বা শুক্র থেকে আসছেন বা শনি বুধ থেকে আসছেন, পৃথিবীতে ঠাস করে পড়ে গেছে সামহাও পিকের মতো। এখন বললাম যে এটা হচ্ছে কলম, বলেন যে বুঝি নেই বাবা, এটা বোঝার কিছু নেই, নামই হচ্ছে কি কলম। সো there is something called function, ফাংশন একটা নাম, ফাইন। সো ফাংশন জিনিসটা আসলে কি, যে লাইক আপনি যখন নতুন একটা ফোন কেনেন, তখন মাঝে মধ্যে বলেন যে এই ফোনের মধ্যে অনেক ফাংশন আছে। আপনার কাছে একটা স্মার্টফোন আসে, সেই স্মার্টফোনে কথা বলা যায়, এটা মোবাইলের কি একটা ফাংশন। ক্যামেরা আছে, ছবি তোলা যায়, এটা মোবাইলের কি একটা ফাংশন, তাই না? এইটা কলম, এই কলম দিয়ে লেখা যায়, এটা কলমের কি ফাংশন। ফাংশন মানে হচ্ছে কোন একটা স্পেসিফিক জব, একটা কাজ। শুনছেন না কি বললাম? ফাংশন মানে কি কোন একটা স্পেসিফিক কাজ। আপনি গেমস খেলতেছেন, গেমস খেলতে খেলতে বলতেছেন যে গেমের এই ফাংশনটা বুঝি না, তার মানে কি? তার মানে ওই কাজটা আমাদের একটু ডিফিকাল্ট হচ্ছে, তাই না? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। সো তাহলে বলতেছিলাম কি, ফাংশন নিয়ে বলতেছিলাম, তাই না? খেয়াল করতে পারেন যে তাহলে ওই যে আপনি গেম খেলতেছেন, বলতেছেন যে গেমের এই ফাংশনটা বুঝি না, মানে আমি যে তথ্যটা দিতে চাচ্ছি এখন সেটা হচ্ছে অ্যাবাউট ফাংশন। সো ফাংশন হচ্ছে কোন একটা কাজকে বোঝানোর জন্য আমরা এই কথাটা রিপ্রেজেন্ট করি, কোন একটা কাজকে বোঝানোর জন্য আমরা ফাংশন কথাটা ইউজ করি আর কি, তাই না? যেমন আমার মোবাইলে ছবি তোলা যায়, এটা মোবাইলের কি একটা ফাংশন, মানে একটা কাজ, তাই না? সো তাহলে এই ফাংশন এর টাকে নিয়ে আমাকে সারা জীবন কাজ করতে হবে। সো আমাকে নতুন নতুন ফাংশন লিখতে হবে, নতুন নতুন ফাংশন ইউজ করতে হবে। সো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পিএইচপি, সি শার্প, পাইথন, জাভা, রুবি অন রেল, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কিন্তু দেয়ার আর লট অফ ফাংশন, তাই না? তো এখন এই ফাংশন দুই টাইপের হতে পারে। ফাংশনের দুইটা পার্ট থাকে, খেয়াল করেন। ফাংশন দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেফিনেশন, মানে সারা পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তাদের ভিতরে মানে এটি কিন্তু সবার জন্য আর কি, নট অনলি পিএইচপি। সো হোয়াট এভার আই এম ডুইং হিয়ার ফর এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি শার্প, জাভা, পাইথন, নট অনলি ফর পিএইচপি। সো ফাংশনের দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট। একটা পার্ট কে বলা হচ্ছে কি ডেফিনেশন, আর একটা পার্ট হচ্ছে কলিং। শুনছেন না কি বললাম? I will never ask you that বুঝছেন না কি বললাম, because this is stupid মানে inquiry. Intelligent inquiry should be শুনছেন না কি বললাম, because there is nothing to understand, there is everything information, তথ্য। So ফাংশন হচ্ছে কি একটা কাজ, ওকে? সো এই একটা কাজকে রিপ্রেজেন্ট করার জন্য আমি ফাংশন কথাটা ব্যবহার করে থাকি আমরা। এখন এই যে এই ফাংশন বা কাজের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডেফিনেশন আর একটা হচ্ছে কলিং। সো ব্যাপারটা কিন্তু আপনি দেখেন একদম সহজ, যে লাইক ধরেন কোন একটা কাজ, ফাংশন মানে কি একটা কাজ, তাই না? এখন একটা কাজ যখন হয়, ধরেন আপনার মোবাইলে ছবি তোলা যায়, এটা মোবাইলের কি একটা ফাংশন। এখন
এই ফাংশনটা কোন একটা জায়গায় করে দেওয়া আছে, ছবি কেমনে তুলবে এই জিনিসটা কোন এক জায়গায় কি বলে দেওয়া আছে না, কাজটা করে দেওয়া আছে। আর একটা জায়গা হচ্ছে যে একটা টিপ দিতে হয়, টিপ দিলে ছবি আসে। দুইটা জিনিস না? মনে করেন আপনি লেখা রাখছেন কেমনে ছবি তুলতে হবে, সব বলে দেওয়া আছে, কিন্তু টিপ দিতেছেন না, ছবি কেউ তুলবে? আবার আপনি খালি টিপ দিতেছেন কিন্তু কোথাও লেখা নাই, তাহলে কি হবে? আমি কি বলতে পারছি ঠিক মতো? এই দুটো, তাহলে ওই যে যেখানে বলে দেওয়া আছে ছবি কেমনে তোলা হবে, যেখানে কথাগুলো বলে দেওয়া আছে, ওইটা কি ডেফিনেশন না কলিং? বলেন তো কোনটা? ডেফিনেশন, মানে বর্ণনা, যেখানে বলে দেওয়া আছে যে হাউ ফাংশন ওয়ার্ক। আর কলিংটা হচ্ছে কি, যেখানে টিপ দিতেছেন, মানে কি ওটা কল করতেছে। শুনছেন না কি বললাম? দ্যাট ইজ দ্য থিং। আমার যে কানেক্টিভিটি বিটুইন অল অফ ইউ, এটা বলতেছে যে আপনি শুনছেন আমার কথাটা, তাই না? তো ফাংশনের কয়টা পার্ট থাকে? দুইটা, একটা হচ্ছে ডেফিনেশন আর একটা হচ্ছে কলিং। আচ্ছা বলেন তো আমাদের এখানে ডেফিনেশন কোনটা, কলিং কোনটা? উপরেরটা হচ্ছে ডেফিনেশন আর নিচেরটা হচ্ছে কি? কলিং। গুড, সিম্পল, কমন সেন্স। দিস ইজ, উপরেরটা হচ্ছে ডেফিনেশন, নিচেরটা হচ্ছে কলিং। হাউ? সেখানে একটা সুন্দর বিষয়টা হচ্ছে যে ডেফিনেশন ফাংশনের, দিস ইজ কল ডেফিনেশন এন্ড দিস ইজ কল কলিং। ডেফিনেশন নাই, খালি কলিং আছে, কাজ হবে। আবার ডেফিনেশন আছে, কলিং নাই, কাজ হবে। দুটো পার্ট, দুটোই থাকতে হবে, টিপও দিতে হবে ও লেখাও থাকতে হবে। দ্যাট ইজ দ্য থিং। তো ফাংশনের ডেফিনেশনে এই ফাংশন কিওয়ার্ডটা ইউজ করা হয়, এটা হচ্ছে মানে ফিক্সড। ফাংশন ডেফিনেশনে ফাংশন কথাটা লেখাই থাকবে। এরপরে হ্যালো ওয়ার্ল্ড, এখানে আপনি যা মধ্যে রাখতে পারবেন, আপনার এক্স গার্লফ্রেন্ডের নাম লিখতে পারবেন, আপনার জায়গার নাম, প্রিয় ফুটবলের নাম। So you can write here anything, the name of function, that can be anything. আর এই ভিতরে হচ্ছে মানে কাজটা, যে কাজটা তাকে আমি এই এই ফাংশন দিয়ে যে কাজটা হবে, সেই কাজটা লেখা থাকবে কোথায়? ফাংশনের ভিতরে। সো দ্যাট ইজ দ্য থিং। তাহলে ফাংশনের দুইটা পার্ট হয়। আচ্ছা, এরপরে হচ্ছে ফাংশন দুই টাইপের হতে পারে। সারা পৃথিবীতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তার ভিতরে সবার ভিতরে ফাংশন আছে। আপনি পাইথন শিখতেছেন, পাইথনের ভিতরে কি আছে? ফাংশন আছে। আপনি জাভা নিয়ে কাজ করতেন, জাভার ভিতরেও কি আছে? ফাংশন আছে। তো ফাংশনের দুইটা টাইপ হয়, একটা হচ্ছে বিল্ট ইন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন। তো বিল্ট ইন ফাংশন কোনগুলো? যে ফাংশনগুলো লিখে দেওয়া আছে, বিল্ট ইন মানে যেগুলো অলরেডি আছে, লাইব্রেরির ভিতরে বলে দেওয়া আছে। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ফাংশন আছে। এইটা পপুলারিটি হওয়ার পিছনে মেজর কারণ হচ্ছে এটাই, দেয়ার আর লট অফ ফাংশন। আপনি কি চান? আপনি চাইতেছেন যে আপনি পিএইচপি তে একটা প্রোগ্রাম তৈরি করবেন, যে প্রোগ্রাম রান করলে আজকের ডেট টাইম দেখাবে। এর জন্য কিচ্ছু করতে হবে না, একটা ফাংশন আছে, কল করলেই হবে। শুনছেন না কি বললাম? আপনি চাইতেছেন যে পিএইচপি তে একটা প্রোগ্রাম বানাবেন, যেখানে ছবি আপলোড করবেন, এর জন্য কোনো কিছু লিখতে হবে না, ফাংশন লিখাই আছে। আপনি কি করবেন, কি করতে চান বলেন? আপনি যাই করতে চান দেখবেন কেউ না কেউ সেটা করে রাখছে আগে। So there are a lot of function that will help you, but thing is আপনি মানে অনেকগুলো কাজ, মানে আমি আমার মতো করে কাজগুলোকে করব, দ্যাট ইজ দ্য থিং, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি আপনি মানে ওই কাজটা, আমি একটা পিডিএফ ফাইল বানাবো, তার জন্য কি আমার ফাংশন লিখতে হবে না? লেখা আছে, লিখাই আছে। তো আপনি একটা এক্সেল ফাইল তৈরি করবেন, পিএইচপি একটা প্রোগ্রাম বানাচ্ছেন, যে প্রোগ্রামটা রান করলে একটা এক্সেল ফাইল তৈরি হবে, তার জন্য কি ফাংশন বানাইতে হবে? না, ফাংশন বানানোই আছে, আপনাকে শুধু ব্যবহার করতে হয় কিভাবে সেটা জানতে হবে। সো ওগুলোকে বলা হয় কি, যে ফাংশনগুলো করা আছে সেগুলো হচ্ছে বিল্ট ইন, আর যে ফাংশনগুলো আমরা বানাবো সেগুলো হচ্ছে কি? ইউজার ডিফাইন। আচ্ছা, এখানে হ্যালো ওয়ার্ল্ড ফাংশনটা কি বিল্ট ইন ইউজার ডিফাইন? ইউজার ডিফাইন, এটা আমরা বানাইছি। আমরা আমাদের প্রয়োজনে যে ফাংশনগুলো বানাবো সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন, দ্যাট ইজ দ্য থিং। তাহলে এই হচ্ছে মোটামুটি ফাংশনের বিষয়টা, আর কিছু না। এবং ফাংশন রিইউজ করা যায়, মানে আপনার মোবাইলে ক্যামেরাতে ছবি তোলা যায়, এটা মোবাইলে একটা ফাংশন। ছবি কয়বার তোলা যায়? একবার, দুইবার, 10 বার, হাজার হাজার বার, যতক্ষণ মেমোরি আর কি আছে, চার্জ আছে, নাকি? তাহলে ফাংশন কি করা যাচ্ছে? রিইউজ করা যাচ্ছে, বারবার ব্যবহার করা যায়, দ্যাট ইজ দ্য থিং। তো এই হচ্ছে আমার ফাংশন। এখন এটা হলো একটা ওয়ে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে ফাংশন লিখেও কি করতে পারি? আউটপুট হ্যালো ওয়ার্ল্ড নিয়ে আসতে পারি। আবার এটা লেখেন, এবার এটা লেখেন,
এটা একটু লেখার চেষ্টা করি, হ্যাঁ। এটা মনে হয় লেখা হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখেন। তো এটা একটু খেয়াল করে দেখি। সো একটু খেয়াল করে দেখেন প্রজেক্টর স্ক্রিনের দিকে। আচ্ছা, দরকার নাই। সো একটু খেয়াল করে দেখেন তাহলে এখানে কি হচ্ছে। সো দিস ইজ এ ক্লাস, তাই না? সো দিস ইজ অ্যানাদার ওয়ে ফর ক্রিয়েটিং হ্যালো ওয়ার্ল্ড আউটপুট ইন পিএইচপি প্রোগ্রাম। So this is another way for creating hello world output through PHP program. দেখেন আমরা কিন্তু এর আগেও দুই ভাবে আউটপুট তৈরি করছি, তাই না? একটা ফাইলের ভিতরে ইকো হ্যালো ওয়ার্ল্ড লিখে দিলেও কি আসে? হ্যালো ওয়ার্ল্ড আসে। এখনো আসতেছে না, দেখেন তো। সেম আউটপুট, বাট কোড কি একই না আলাদা আলাদা? তাহলে এটার কোনো স্ট্রাকচার নাই পিএইচপি তে। সো উই ক্যান রাইট ডিফারেন্ট ওয়ে ফর ক্রিয়েটিং সেম আউটপুট, বিকজ বাট এইটি কিন্তু সি শার্প বা জাভায় সম্ভব না, বিকজ দে আর স্ট্রাকচারার্ড ল্যাঙ্গুয়েজ। সো আপনি যখন সি শার্পে হ্যালো ওয়ার্ল্ড আউটপুট তৈরি করবেন, আমিও যেভাবে করব আপনিও সেভাবে করতে বাধ্য, বিকজ দেয়ার ইজ নো, এখানে কোনো অল্টারনেটিভ ওয়েই নাই, একই ওয়েতে কাজ করতে হয়। শুনছেন মনে কি বলছে, তাই না? সো দ্যাট ইজ দ্য থিং। তাহলে এখানে দেখেন এটা একটা ক্লাস, ক্লাসের নাম কি হ্যালো ওয়ার্ল্ড। তার ভিতরে এই যে এটা হচ্ছে কি বলেন তো, মেসেজ, এটা হচ্ছে একটা প্রপার্টি। This is how we can declare a property inside a class. এবার ক্লাসের ভিতরে পাবলিক ফাংশন ইনডেক্স, এটা হচ্ছে কি একটা মেথড বা ফাংশন। এই যে বলছিলাম যে এই যে ক্লাস, এই যে এই ক্লাস, এটা হচ্ছে ক্লাস, এইটা হচ্ছে কি আমার একটা ক্লাস।
যে যতটুকু অংশ মার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে একটা ক্লাস। ক্লাসের ভিতরে কি থাকবে? প্রপার্টি আর কি মেথড। তাহলে এইটা হচ্ছে কি প্রপার্টি আর এটা হচ্ছে কি মেথড। তো তাহলে এই প্রপার্টিটাকে ইউজ করার জন্য এই মেসেজ যে প্রপার্টি আছে এই প্রপার্টিটাকে ব্যবহার করার জন্য আমরা দিস ধরলাম না, কি লিখলাম? দিস মেসেজ সমান সমান কি লিখলাম? হ্যালো ওয়ার্ল্ড। এরপরে মানে এই হ্যালো ওয়ার্ল্ড এই কথাটা আমি এই প্রপার্টিটার মধ্যে রাখলাম। এটা একটা তথ্য না হ্যালো ওয়ার্ল্ড? এটা আমরা এর ভিতরে রাখলাম এবং এটা কি করলাম? ইকো করলাম। ইকো মানে কি? দেখানো, তাই না? তো ডিক্লেয়ার করার সময় ডলার সাইন দিয়ে লিখতে হয়, আর ধরার সময় দিস দিয়ে লিখলে এখানে ডলার সাইন দেওয়া লাগে না। ঠিক আছে না? এটা নিয়ম। এখন এটা হচ্ছে আমি ক্লাস তৈরি করলাম। এখন এই ক্লাস তৈরি করার পরে ক্লাসের একটা কি বানাইতে হবে? অবজেক্ট। আপনার কাছে কি সে ক্লাস চাইছে না হ্যালো ওয়ার্ল্ড চাইছে? হ্যালো ওয়ার্ল্ড চাইছে। তাহলে তো ক্লাস দেখেন আমি যদি দুটো লাইন না লিখি আউটপুট কি আসে? কিচ্ছু না। তাহলে আপনি অথচ সে যেটা চাইছে সেটি কি এটার মধ্যে আছে না? কিন্তু আপনাকে তাকে কি করতে হবে? এই যে ক্লাস হ্যালো ওয়ার্ল্ড ক্লাস, এই ক্লাসের আগে নিউ কথাটা লিখলে কি হয়? অবজেক্ট তৈরি হয়। এটা একটি নিয়ম। ক্লাসের নামের আগে নিউ কথাটা লিখলে ওই ক্লাসের অবজেক্ট তৈরি হয়। সেটাকে আমরা এটাকে একটা ভেরিয়েবল তার মধ্যে রাখলাম। এবার এই ভেরিয়েবলের পরে এই যে একটা অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন দিলে কি হয়? অবজেক্ট তৈরি হয়। এটা হচ্ছে পিএইচপির অবজেক্ট সাইন। তাহলে এবারে অবজেক্ট ধরে এই যে ইন্ডেক্স ফাংশনটা কার ভিতরে আছে? এটা না? এই ফাংশনটাকে কল করলাম। এখন আউটপুট কি আসতেছে? হ্যালো ওয়ার্ল্ড। দেখেন আমি যদি অবজেক্টটা তৈরি না করে সরাসরি ইন্ডেক্স লিখি, ইন্ডেক্স এখানে আছে, এখানে লিখলাম, কাজ হবে? দেখেন কি আসতেছে? ফ্যাটাল এরর, কল টু আনডিফাইন্ড ফাংশন কি? ইন্ডেক্স। তার মানে ইন্ডেক্স নামে যে ফাংশন আছে সে চিনতে পারতেছে না। তার মানে এই ফাংশন, এই ফাংশনটা যখন ক্লাসের ভিতরে আছে, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। দেন সেই অবজেক্ট ধরে এই ফাংশনটা কি করতে হবে? কল করতে হবে। শুনছেন না কি বললাম? সো দিস আর দ্য থিং। সো দিস ইজ হাউ। এখন মজার ব্যাপার হচ্ছে কি, আমরা যে ক্লাসটা তৈরি করলাম এই ফাইলের নাম কি? index.php। তো সি শার্প বা জাভাতে বা অ্যাকচুয়ালি যেটা স্ট্যান্ডার্ড নিয়ম সেটা হচ্ছে ক্লাসের নাম আর ফাইলের নাম কি হইতে হবে? সেম হইতে হবে। এখানে ফাইলের নাম কি আর ক্লাসের নাম কি? এটা হয় নাই। This is not the best way for creating class and object. ক্লাসের ভিতরেই তো আমরা তার অবজেক্ট তৈরি করতেই পারি না। তাহলে এখন এই যে আমরা এখানে যে কাহিনীগুলো করলাম, অ্যাকচুয়ালি দিস ইজ নট প্রপার ওয়ে ফর ডুইং দ্য থিং। সো আমরা এত কিছু কেন করলাম? সব মুছে দিছি। কারণ হচ্ছে যে আমরা আমাদের বলছে যে ভাই পিএইচপি একটা প্রজেক্ট তৈরি করেন যেটা রান করলে আউটপুট আসবে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখন এই হ্যালো ওয়ার্ল্ড আউটপুট তৈরি করার জন্য আমরা কিন্তু there are a lot of way we can create hello world output, but what should be the best? অ্যাকচুয়ালি আমরা এই ভাবের এক ভাবে করব না। আমরা অ্যাকচুয়ালি একটা প্রজেক্ট তৈরি করব। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড ফলো করে আমরা একটা প্রজেক্ট তৈরি করব, যে প্রজেক্টটা রান করলে আউটপুট কি আসবে? হ্যালো ওয়ার্ল্ড। শুনছেন না কি বললাম? তাহলে চলেন ফর দ্য লাস্ট টাইম আমরা সবাই মিলে প্রজেক্টটা তৈরি করি। সো প্রজেক্টে একটা ডিরেক্টরি স্ট্রাকচার বলে দেওয়া ছিল এখানে, মনে আছে কারো? দেখেন ফোল্ডার থাকে একটা অ্যাপ অ্যাসেট ভিউজ, আর ফাইল থাকে কয়টা? দুইটা, composer.json index.php, তাই না? তাহলে আমরা এইবার এখানে আসব, পিএইচপি স্টর্মে আসেন। এই যে পিএইচপি ব্যাচ 12 এখানে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা কি নিব বলেন তো? ডিরেক্টরি। ডিরেক্টরি মানে কি? ফোল্ডার। একটা ডিরেক্টরি নেই, এর নাম দেব কি বলেন? অ্যাপ, ছোট হাতে। এরপর এখানে আর একটা ফোল্ডার নিব, নাম দেব কি? অ্যাসেটস। অ্যাপের ভিতরে না তো, অ্যাপের বাইরে। এরপর এখানে আর একটা ডিরেক্টরি নিব, নাম দেব হচ্ছে ভিউজ। অ্যাপ অ্যাসেট ভিউজ। এবার এখানে আর একটা সিম্পলি একটা ফাইল নিব, পিএইচপি ফাইলও না, কোনো ফাইলও না, তিনটে ডিরেক্টরি নিছি, অ্যাপ অ্যাসেট ভিউজ index.php ফাইলটা আগে থেকেই ছিল, তাই না? এখানে আর একটা সিম্পলি একটা ফাইল নিব, এই ফাইলের নাম কি দিব বলেন? composer.json। এই হচ্ছে আমার ডিফল্ট ডিরেক্টরি স্ট্রাকচার ফর স্ট্যান্ডার্ড পিএইচপি প্রজেক্ট অ্যাকর্ডিং টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।
according to object oriented programming, this is the default directory structure for PHP folder, PHP project. হ্যাঁ, বাট ওখানে তো আপনি ওদের বাইরে যেতে পারবেন না। পিএইচপি তে আপনি জামস দেয়া করতে পারতেছেন, পাইথনে আবার জামস দেয়া করতে পারবেন না। ওখানে ক্লাস লাগবে, ক্লাস ছাড়া হবে না। হ্যাঁ, এটাই আর কি। সো দ্যাট ইজ দ্য থিং। দেখেন এখন আমরা অ্যাপের ভিতরে তাহলে 3টা ফোল্ডার 2টো ফাইল, তাই না? এখন অ্যাপের ভিতরে আমরা আর একটা কি নিব? এই অ্যাপ ফোল্ডারটা সিলেক্ট করেন। অ্যাপ ফোল্ডারটা সিলেক্ট করে আমরা আর একটা ডিরেক্টরি নিব। অ্যাপ ফোল্ডারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আরেকটা ডিরেক্টরি নিচে নাম দিচ্ছি কি ক্লাসেস, CLASSES ক্লাসেস। চিন্তা করেন আজকে যারা আসলো না কিছুটা কি লাভ হয় না আজকে একটু ব্রিফলি প্র্যাকটিস করে আমাদের বলেন তো, তাই না? সো অ্যাপের ভিতরে আরেকটা ফোল্ডার নিলাম কি ক্লাসেস। অ্যাপের ভিতরে আরেকটা ফোল্ডার নেওয়া হয়েছে ক্লাসেস নামে। হ্যাঁ, এবারে ক্লাসেস ফোল্ডারটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্লাসেস ফোল্ডারটা ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মাউসের নিউ থেকে কি নিব পিএইচপি ক্লাস। হ্যাঁ, পিএইচপি ক্লাস নিয়ে সবাই, বিকজ আমরা এখন ক্লাস তৈরি করব এবং এই ক্লাসে এরকম একটা টেমপ্লেট আসতেছে না, নাম দিব কি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালোর এইচ বড় হাতের, ওয়ার্ল্ডের ডাব্লিউ বড় হাতের, মাঝখানে কোনো স্পেস নাই। সো ক্লাসের নামগুলো লেখার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ক্যাপিটালাইজ ওয়েতে লিখতে হয়। ক্লাসের নামগুলো লেখার স্ট্যান্ডার্ড ওয়ে কি ক্যাপিটালাইজ। ক্যাপিটালাইজ মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হাতে, তাই না? হ্যাঁ, বড় হাতের। হ্যাঁ, যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ড কয়টা? 2টা। হ্যালোর এইচ বড় হাতের, ওয়ার্ল্ডের ডাব্লিউ বড় হাতের। নেম স্পেস কি লিখবো অ্যাপ স্ল্যাশ ক্লাসেস। সো অ্যাপের এটা বড় হাতের। এইভাবে কেন লিখলাম? কারণ এটা একটা স্ট্যান্ডার্ড নেম স্পেস ফর পিএইচপি ক্লাস, অ্যাপ স্ল্যাশ ক্লাসেস। তাহলে নেম এবং নেম স্পেস লেখা হয়েছে কিনা? এবার আমরা ওকে দিয়ে দিব, আর কোনো কাজ নেই। ওকে দিয়ে দেওয়ার পর দেখেন একটা ক্লাস তৈরি হয়ে গেছে। ক্লাসের উপরে কি চলে আসছে? নেম স্পেস। ক্লাসের নাম কি হ্যালো ওয়ার্ল্ড। ফাইলের নাম কি দেখেন তো? ক্লাসের নাম আর ফাইলের নাম কি সেম হয়ে গেছে না? হ্যাঁ, এবার ক্লাসের ভিতরে একটা প্রপার্টি নিব, নাম দেব হচ্ছে মেসেজ। এরপরে একটা কনস্ট্রাক্ট ফাংশন নিতে হয়, তাই না? মনে আছে কিভাবে যেন লেখে? ডাবল আন্ডারস্কোর, শিপ চাপটা ধরে 2টা আন্ডারস্কোর দেন। দেখেন এখানে একটা সাজেশন দিবে, এখান থেকে কোনটা নিব আমরা? যে কনস্ট্রাক্ট 3 নাম্বারটা, 3 নাম্বারটা ক্লিক করেন, দেখেন এরকম আসবে। এখানে লিখবো আমরা দিস মেসেজ ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড। এরপরে আর একটা ফাংশন লিখবো,
এদিকে হয়েছে কিনা? এখন দেখেন, তাহলে এখন আমরা একটা ক্লাস তৈরি করলাম, ক্লাসের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এবারে ক্লাসের ভিতরে প্রপার্টি কয়টা, মেথড কয়টা বলেন তো? একটা মেসেজ, একটা প্রপার্টি। আর মেথড হচ্ছে দুইটা, একটা হচ্ছে কনস্ট্রাক্ট, একটা হচ্ছে ইনডেক্স। এই কনস্ট্রাক্ট মেথডটা কিন্তু বিল্ট ইন মেথড, আর এই ইনডেক্সটা হচ্ছে কি আমাদের তৈরি করা একটা মেথড। ঠিক আছে, তাহলে ক্লাসের ভিতরে আমরা এভাবে লিখতে পারলাম। এইবার এই যে ক্লাসটা আমরা তৈরি করলাম, এই ক্লাসগুলো নিয়ে কাজ করবে কে? ওই যে বলতেছিলাম যে পিএইচপি ডিপেন্ডেন্সি ম্যানেজার কম্পোজারের কাজ কি? কারণ এই যে আমরা যে ক্লাসগুলো তৈরি করব, ক্লাসগুলোকে নিয়ে কাজ করবে কে? কম্পোজার। তাহলে এখন এই ক্লাসটাকে লোড করার জন্য আমার কি লাগবে? কম্পোজার লাগবে। কম্পোজার ডট জেসনে আসলাম, এই ফাইলটা হচ্ছে কনফিগারেশনাল ফাইল। এখানে এসে আমরা কিছু কথা এখানে লেখার চেষ্টা করি। আজকে একবার লিখতে পারেন চাইলে। দেখেন লেখা যায় কিনা। হয়ে গেলে বলতে হবে, সবার হয় নাই। আপনি লিখতেছেন? ডান, ফাইন। স্যার লিখা হয়েছে? আজকে একটু কোথাকুতি করতে, ঠিক আছে, আল্লাহ ভরসা। রিহাম লিখতে পারতেছেন তো না? আচ্ছা, ফাইন, গুড। স্যার ঠিক আছে, ওকে, আপনার 5 জনকে একটু হেল্প করতে হবে। কোনো সমস্যা নাই, এটা একটু আপনি মোটামুটি মনে করেন। আপনার নামটা কি? আরে সর্বনাশ, দিলেন তো পুরাই। ওকে নয়ন, ঠিক আছে, আগামী ক্লাস আসার আগে সব ফাটাই ফেলতে হবে। বাসায় 100 বার লিখবেন, এটা 100 বার। আচ্ছা, একটা শূন্য কমাই দিলাম, দেন 10 বার, ঠিক আছে। আপনার নাম কি? ফরহাদ, ঠিক আছে, ফরহাদ। আপনার দুজনেই নতুন, খুব ভালো কাজ করছেন।
আপনি আচ্ছা আপনাদের সাথে পরিচয় হওয়া উচিত। এটা লেখা হয়েছে তো তাই না সবার? তাহলে দেখেন এখানে আমরা যে বিষয়গুলো লিখলাম, হ্যাঁ, তো এখানে তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ফাইল, তার নাম হচ্ছে composer.json। এটা এক্সটেনশন দেখছেন ডট জেসন। জেসন ফাইলগুলোর ভিতরে হচ্ছে এগুলো হচ্ছে কনফিগারেশনাল ফাইল। এখানে আমার কিছু তথ্য এগুলো সাজিয়ে দেওয়া আছে জেসন ফরম্যাটে। এই যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এভাবে লিখতে হয়। যেমন পিএইচপির কোডগুলো কি লেজেন্স এন্ড হোয়াটস এন্ড পিস এভাবে লিখতে হয় না, আর জেসন ফাইলের কোডগুলো এমনি লিখতে হয়। এবার এইটাকে বলা হয় বাম, এই দেখেন কোলন, কোলনের বাম পাশে একটা পার্ট আছে, কোলনের ডান পাশে একটা পার্ট আছে, তাই না? কোলনের বাম পাশের পার্টকে বলে কি, আর ডান পাশের পার্টকে বলা হচ্ছে কি ভ্যালু। সো দিস ইজ কল্ড কি এন্ড দিস ইজ কল্ড ভ্যালু। এই কি ভ্যালু পেয়ারে এখানে কিছু ডেটা সাজানো আছে। দিস আর নাথিং বাট ডেটা, লাইক নেম এর ভ্যালু কি, পিএইচপি প্রজেক্ট, পিএইচপি প্রজেক্ট। টাইপ এটা একটা ডেটা, এর ভ্যালু কি প্রজেক্ট। সো অ্যাকচুয়ালি এই প্রজেক্ট সম্পর্কে কিছু তথ্য এখানে সাজায় দেওয়া আছে। সো দিস ইজ নট ম্যান্ডেটরি যেখানে এটাই লিখতে হবে। আপনি যদি এখানে লেখেন, এখানে লেখেন আপনি শাবানা, এখানে লেখেন ববিতা বালঙ্গীর, তাও কোনো সমস্যা নাই, ইটস ওয়ার্কিং। ইউ ক্যান রাইট হিয়ার এনিথিং বাট ইউ শুড রাইট হিয়ার ইউর প্রজেক্ট নেম। শুনছেন কি বললাম? ইউ শুড রাইট হিয়ার কি প্রজেক্ট নেম। সো এখানে কিন্তু আবার লেখার কিছু নিয়ম আছে। এখানে নাম্বার দিলে হয় না, নাম্বার লেখা যায় না মনে হয়। সো নাম্বার দেওয়া যায়, হাই আন্ডারস্কোর দেওয়া যায় না, আন্ডারস্কোর দেওয়া যাবে না, হাইপেন দেওয়া যাবে না, মানে হাইপেন মনে হয় দেওয়া যাবে মাঝখানে আর কি। সো স্পেস দেওয়া যাবে না, ডট দেওয়া যাবে না, বা আপনি বড় হাতে লিখতে পারবেন না। সেই ধরনের কিছু নিয়ম আছে আর কি। মানে এখানে আপনি যা মন চায় তাই লিখতে পারবেন, তার মানে এই না যে যে কোনো ফরম্যাটে লিখতে পারবেন। মনে হয় শুনছেন কি বলছি। এবং মাঝখানে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হয়, এটা নিয়ম আর কি, এভাবে নাম লেখা। এরপরে টাইপ প্রজেক্ট, এখানে ছোট হাতে লিখতে হবে। প্রজেক্টের জায়গায় আপনি যেমন তাই লিখতে পারেন, বাট ছোট হাতে লিখতে হবে, বড় হাতে লিখলে হবে না। ওকে, এরপরে ডিসক্রিপশনের ভিতরে ছোট বড় যে কোনো হাতে লিখতে পারেন। সিম্পল পিএইচপি প্রজেক্ট কিওয়ার্ড, এর ভিতরে হচ্ছে এই প্রজেক্টটা গুগলে সার্চ দিলে কি কি নামে পাওয়া যাবে, দ্যাট ইজ কল্ড কিওয়ার্ড। লাইসেন্স, লাইসেন্সের নাম কি সেটা। রিকোয়ার, রিকোয়ার দেব, এগুলো হচ্ছে মানে ইন ফিউচার আমরা দেখবো, খুবই এসেনশিয়াল এগুলো। অটোলোড, এই যে অটোলোডের ভিতরে হচ্ছে বলে দেওয়া আছে এই ক্লাসগুলোকে কিভাবে লোড করবে। তো PSR4 বলতেছিলাম না, এটা কি একটা পদ্ধতি, কনভেনশন। কম্পোজার এই PSR4 পদ্ধতি ফলো করে এই ক্লাসগুলোকে নিয়ে কাজ করবে, তাই না? এখন PSR4 পদ্ধতি অনুযায়ী এটা হচ্ছে কি বলেন তো, অ্যাপ হচ্ছে কি নেম স্পেসের প্রথম ওয়ার্ড অ্যাপ, এটা এখানে দুইটা ব্যাকস্ল্যাশ, আর এই অ্যাপটা হচ্ছে কি এই যে ফোল্ডারের নাম অ্যাপ, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ, এভাবে লিখতে হয়। এভাবে লেখার পরে এরপরে আমরা যাবো টার্মিনালে। টার্মিনাল যে দেখেন পিএইচপি স্টপের নিচের দিকে টার্মিনাল লেখা আছে, পাওয়া যায় না? এখানে লেখার পরে এখানে কি আসতেছে, ব্যাচ 12 প্রজেক্টের ভিতরে আছেন না? এবার এখানে আমরা লিখবো হচ্ছে কম্পোজার স্পেস ডাম্প হাইপেন অটোলোড, কম্পোজার স্পেস ডাম্প হাইপেন অটোলোড। যদি আপনার এখানে লেখা সব ঠিক থাকে তাহলে এটা একটা জেনারেট হয়ে যাবে কম্পোজার। ক্লিক করলাম, দেখেন আমার এখানে বলতেছে জেনারেটিং অটোলোডেড ফাইলস জেনারেটেড, মানে জেনারেট হয়ে গেছে। নাও আমাদের এই প্রজেক্টের জন্য আমি কম্পোজারকে নিয়ে আসতে পারছি। জেনারেটিং জেনারেটেড আসি কিনা দেখেন, এটা আসা মানে হচ্ছে দেখেন, এবার আপনি দেখেন আপনার প্রজেক্টের ভিতরে একটা ফোল্ডার চলে আসছে, নাম হচ্ছে ভেন্ডর, যেটা আগে ছিল না। ভেন্ডর পাইছেন? আপনার আসে নাই? আপনার তাহলে লেখাটার ভিতরে একটু ভুল আছে। দেখেন তো কে একজন ঠিক করে দেওয়ার চেষ্টা করেন তো, ওনারটা পারেন কিনা। যান আপনি যান। আসছে? ফাইন। আপনার গুড। নয়ন সাহেব করতেছেন না পরে করবেন? ওকে স্যার, আপনার আসছে?
আপনি তো আগামী ক্লাসেটাই করতেছেন, সরি গত ক্লাসেরটাই। আমার একটু ভার্বে প্রিপোজিশনে এগুলোতে সমস্যা আছে, মানে অতীত বর্তমান ভবিষ্যতে একটু উল্টাপাল্টা হয়ে যায়। ভার্ব ভার্ব পড়ছেন না, প্রিপোজিশন অ্যাডজেক্টিভ এগুলো উল্টাপাল্টা হয়ে যায়, নাউন প্রোনাউন ঠিক থাকে। মানে ইয়েস্টারডে মানে কি আগামীকাল না গতকাল, ওইটাই আর কি। So sometimes I use yesterday for, actually this is not dialogue, comes from Priyotama movie of Shakib Khan, understood? So প্রিয়তমা মুভি বের হওয়ার আগেই কিন্তু মানে এটা আমার হয় আর কি। So you can see my video in YouTube. So there are a lot of video in YouTube যেখানে আমি বলছি যে yesterday মানে কি আগামীকাল। So probably the writer of প্রিয়তমা movie, দেখছেন প্রিয়তমা? গুড, ভেরি গুড। আমাদের দেশের একটা নায়ক আছেন, নাম হচ্ছে শাকিব খান, তার একটা মুভি আছে নাম হচ্ছে প্রিয়তমা। ওকে, তো তার একটা ডায়ালগ হচ্ছে এটা, বাট থিং ইজ, সো এই হচ্ছে ফ্যাক্ট, এটা হয়ে গেছে তাই না? তাহলে ভেন্ডর ফোল্ডার চলে আসছে প্রজেক্টের ভিতরে। নাও এখন আমাদের আলহামদুলিল্লাহ আমাদের ক্লাস আছে, আমাদের ক্লাসগুলোকে নিয়ে যে কাজ করবে কম্পোজারও আছে তাই না? এখন আমাদেরকে কম্পোজারকে দায়িত্বটা দিতে হবে, বুঝে আছে ভাই আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি কিছু একটা করেন। সো তাহলে এই যে প্রোগ্রামটা যখন রান হবে তখন প্রথম কোন ফাইলটা রান হবে বলেন? অ্যাপ, অ্যাসেট, ভেন্ডর, ভিউজ, কম্পোজার index.php, কোন রান হবে? index.php রান হবে। index.php তে আসতে হবে, এখানে এসে প্রথমে মামুকে রিকোয়ার ওয়ান্স, কোনটা? ভেন্ডরের ভিতরে autoload.php, এইটা দিয়ে হচ্ছে কি করলাম আমি, এই ভেন্ডরের ভিতরে autoload.php ফাইলটাকে লিংক করলাম, দিস ফাইল উইল কানেক্টেড উইথ কম্পোজার। এরপরে আমরা ইউজ করব কাকে? হ্যালো ওয়ার্ল্ড ক্লাসকে। এই জাপান আপনি লিখতেছেন না কেন? আপনার কি আগামী ক্লাসে লিখে ফেলছেন? আচ্ছা, এটা হয়ে গেছে তাই না? এখন দেখেন এখানে আমরা 4টা লাইন লিখলাম, কি করা হচ্ছে? তাহলে প্রথম লাইনটা দিয়ে আমরা ভেন্ডরের ভিতরে autoload.php কে রিকোয়ার করলাম, তারপরে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে ইউজ করার কিভাবে। তো এই যে আমাদের ক্লাসটা হ্যালো ওয়ার্ল্ড ক্লাস, এই ক্লাসটাকে আমরা এখানে ইউজ করলাম, হ্যাঁ, ইউজ অ্যাপ ক্লাসেস হ্যালো ওয়ার্ল্ড। এই যে এটা হচ্ছে নেম স্পেসটা দিতে হয় প্রথমে, এন্ড তারপরে হচ্ছে কি ক্লাসের নাম, সাজেশন দিবে লেখার সময় নাকি। এরপরে এই লাইনটাতে কি করা হয়েছে? ক্লাসের নামের আগে নিউ অবজেক্ট তৈরি করা হচ্ছে, এবারে অবজেক্ট ধরে ইনডেক্স ফাংশন। বলেন তো এই ফাংশনটা কোথায় আছে? এই যে হ্যালো ওয়ার্ল্ড ক্লাস, এটা না? এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, রিলোড দেই, এখনো কি আসছে? আউটপুট হ্যালো। তাহলে এই পুচকি একটা কাজ করার জন্য আমরা এত কাহিনী করলাম কেন? বিকজ দিস ইজ মোর স্ট্রাকচারার, মোর
মানে কি বলবো যে কনভিনিয়েন্ট ওয়ে ফর ক্রিয়েটিং হ্যালো ওয়ার্ল্ড আউটপুট অ্যাকর্ডিং টু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো দ্যাট ইজ দ্য থিং। তাহলে আমরা এভাবে কিন্তু কাজটা করতে পারি, তাই না? তাহলে এখন কিন্তু দেখেন আমরা যদি ক্লাস তৈরি করি, ক্লাসগুলো আমরা কোথায় তৈরি করব? এই অ্যাপের ভিতরে ক্লাসেস, এই ফোল্ডারের ভিতরে ক্লাসগুলো তৈরি করব না? আচ্ছা, আর আমাদের index.php এখান থেকে ক্লাসগুলোর অবজেক্ট তৈরি হবে, ঠিক আছে? এবং আমরা ভবিষ্যতে যখন ভিউ নিয়ে কাজ করব, আই মিন HTML CSS এগুলো নিয়ে, ফ্রন্ট এন্ড করতে হবে না? এই যে ফ্রন্ট এন্ড, এই ফ্রন্ট এন্ডের জন্য আমার যে ফাইলগুলো হবে সেগুলো থাকবে ভিউস এর ভিতরে, আর CSS জাভাস্ক্রিপ্ট এগুলো থাকবে অ্যাসেটের ভিতরে। মানে আমরা একটু সুন্দর করে সাজায় সাজায় কাজগুলো করব, ঠিক আছে? দ্যাট ইজ দ্য থিং। সো আমাদের আজকে এতটুকুনি থাকবে ক্লাসের কন্টেন্ট, আর কিছু করব না আজকে। আমি আগামী ক্লাসে আমরা আমাদের সামনে আগাবো। তো যেটা বলতে নিছিলাম একটু খেয়াল করেন যে আমাদের এই কয়েকটা জিনিস দেখতে হবে, এগুলো একটু বলে দিয়ে শেষ করে দিব আজকে। এই 5টা কাজ শুনছেন না কি বললাম? এই যে আমরা র পিএসপি ওপিপি স্ট্যান্ডার্ড ধরে এই 5টা কাজ আপনি পারেন কিনা, দ্যাট ইজ ইউর স্কিল। প্রথম কাজ হচ্ছে আপনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর স্ট্যান্ডার্ড ফলো করে পিএসপির একটা প্রজেক্ট তৈরি করতে পারেন কি, যে প্রজেক্টটা রান করলে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড আসবে। এইটা চোখ বন্ধ করে করতে পারতে হবে। একটা ফোল্ডার নিব আমরা, তার ভিতরে 3টে ফোল্ডার, 2টো ফাইল, তারপরে অ্যাপের ভিতরে আর একটা ফোল্ডার, তার ভিতরে একটা পিএসপি ক্লাস নিব, ক্লাসের ভিতরে এভাবে লিখলাম, লেখার পরে এই ক্লাসগুলোকে লোড করবে কে? কম্পোজার। কম্পোজার.json আসলাম, এগুলো লিখলাম, কম্পোজারকে ডাম্প করলাম, এখানে আসলো, তারপর index.php তে গেলাম, কম্পোজারকে রিকোয়ার করলাম, ক্লাসকে ইউজ করলাম, ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, অবজেক্ট ধরে ফাংশন কল করলাম, তাই না? এই যে কাজটুকুন, এই কাজটুকুন এভাবে করার ফলে হচ্ছে এটা হচ্ছে কি পিএসপি প্রজেক্ট সেটআপ। শুনছেন না কি বললাম? এটা আমাদের ডান। এটা আমরা এই কোর্সের মধ্যে আর করব না, আজকে শেষ ছিল। বিকজ আমার মনে হয় আজকে করা দিকে আরেকটু ভালো হয়েছে না? সো এইটা কিন্তু আপনি আজকে কিন্তু আপনার একটু সময় নেন নাই, তার মানে বাসায় সবাই করছেন, কষ্ট পাইলাম, ঠিক আছে? করার উচিত হয়নি আপনার বাসায়, ঠিক আছে? যাই হোক, তো দ্যাট ইজ দ্য থিং। তাহলে এই হচ্ছে ফ্যাক্ট। আমাদের সেকেন্ড কাজ কি? পিএইচপির বেসিক সিনট্যাক্স জানতে হবে। এরপরে এটা জানতে জানতে আমরা ভিউতে যাব। পিএইচপির বেসিক সিনট্যাক্স কটা দেখবো দেখেন একটু। আমরা দেখবো হচ্ছে আগামী ক্লাসে ভেরিয়েবল, এগুলো আমরা শুরু করছিলাম কি? ভেরিয়েবল এন্ড ডেটা টাইপ, এটা আমরা দেখবো আগামী ক্লাসে। এরপর দেখবো হচ্ছে অপারেটর, এরপর দেখবো স্টেটমেন্ট, এই 4টা জিনিস আমরা দেখবো। তো ভেরিয়েবল এবং ডেটা টাইপটা আমরা দেখবো। অপারেটর, স্টেটমেন্ট, স্টেটমেন্টের ভিতরে আবার 3 ধরনের আসবে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, আরেকটা হচ্ছে কন্ডিশনাল, আরেকটা হচ্ছে রিপিটেড। তো কন্ডিশনাল স্টেটমেন্টের ভিতরে আবার আমরা এখানে 4টা দেখবো, ইফ, ইফ এলস, if else if, সুইচ। আর রিপিটের ভিতরে আমরা দেখবো হচ্ছে ফর, while, do while, for each। সো এই হচ্ছে আমাদের ওভারঅল ব্যাপারটা, ঠিক আছে? অপারেটরের ভিতরে আমরা দেখবো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ভাগশেষ, প্লাস প্লাস, মাইনাস মাইনাস, নেগেশন। এবার একটা অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর দেখবো, অ্যাসাইনমেন্ট অপারেটর দেখবো,
অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, রিমাইন্ডার ইকুয়াল এবং ডট ইকুয়াল। এগুলো আমরা আগামী ক্লাসে দেখব। কন্ডিশনাল, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, মানে এগুলোর কেমনে কাজ করে এগুলো আমরা দেখবো আগামী ক্লাসে। হ্যাঁ, এবার লজিক্যাল অপারেটর, আমরা তিনটা দেখবো, আর না এন্ড, একটা হচ্ছে অর, একটা হচ্ছে নট। দ্যাট ইজ দ্য থিং। আর আমরা এর ভিতরে দেখবো হচ্ছে আসলে এটা তো জাস্ট নিউমেরিক অ্যারে, অ্যারেটা খুব ভালো লাগবে সবার। সো আমাকে সবাই অ্যারে বাবা বলে, ঠিক আছে? আই ফিল হ্যাপি। মাল্টি ডাইমেনশনাল অ্যারে, অ্যারেটা খুব মজা পাবেন, সব কিছুতেই সবাই মজা পাবেন আর কি। সো আমরা এতটুকুন পর্যন্ত যাব, এরপরে আমরা অ্যারে প্র্যাকটিস হওয়ার পরে তারপর আমরা ভিউতে যাব। ভিউয়ের ভিতরে এখানে আসবে হচ্ছে আপনার HTML আসবে, CSS আসবে এবং জাভাস্ক্রিপ্টটা পরে আসবে এবং আসবে বুটস্ট্র্যাপ। ঠিক আছে, ডেটা শেয়ার এখানে আসবে হচ্ছে আপনার এখানে ডেটাবেস, এখানে অ্যারে আসবে অ্যাকচুয়ালি। সো আমরা এই পিএইচপি দিয়ে দেখবেন মোটামুটি ছোটখাটো ওয়েবসাইট বানাই ফেলবো উইদাউট ডেটাবেস, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, বাট এটার জন্য আমাকে একটু হেল্প করতে হবে। আগামী ক্লাসে অবশ্যই 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 6টা 6:15 মধ্যে চলে আসেন প্লিজ। হ্যাঁ, গ্রুপে একটা নক দিন। দেখেন আজকে যারা আসলো না, কি মনে হয় বলেন তো আগামী ক্লাসে আপনার সাথে মানে বিয়ে করতে পারবে, কপ আপ করতে পারবে? বলেন, সত্যি কথা বলেন। হ্যাঁ, এটা ডিফিকাল্ট হয়ে যাবে না? হ্যাঁ, আগামী ক্লাসে যদি কেউ না আসে তাহলে সে তার পরের ক্লাসে কিভাবে কপ আপ করবে বলেন? হ্যাঁ, ডিফিকাল্ট হয়ে যাবে। আসলে কিছু করার থাকবে না, আপনি এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছেন এখানে, কিন্তু আলটিমেটলি রেজাল্ট জিরো। So please come early and hope for the best. Thank you for today. Allah Hafiz.